Dear brothers and sisters, welcome to the other classroom. মাধ্যমিক 2026 সালের ABTA টেস্ট পেপারের আজকে আমরা অঙ্কের সেট নাম্বার 2 সলভ করব। ABTA টেস্ট পেপারের পেজ নাম্বার 53 অর্থাৎ 53 পেজ বের করো। এখানকার দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5000 × 11/10 এর কিউব জন হলে পরে কোন উত্তরটি সঠিক হবে? আমরা ক্লিয়ার অ্যাজুমশন এবং বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে সলভ করব। আমাদের টার্গেট থাকবে মাধ্যমিকে অঙ্কেতে 100তে 100 তোলা। দেখো এই অঙ্কটা এক নম্বরটা দেখে ডাইরেক্ট বলে দেওয়া যায়, এর উত্তর হবে কি 10%। ট্রিক্সের মাধ্যমে করা যেতে পারে। এইবার চলো আমরা একটু এক্সপ্লেন করি যে কেন হবে। দেখো এখানে আমরা জানি যে সমূল চক্রবৃদ্ধি যেটা হয় তার রুলসে কি বলে, P বলতে আসল বা প্রিন্সিপাল বলা হয়, R/100 টু দি পাওয়ার লিখি কীরকম n, ওয়ার n ইজ দ্য টাইম অর্থাৎ কত বছর, সেই সময়টাকে কিন্তু আমরা n দ্বারা প্রকাশ করি। আর আর হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট, যেটা সুদের হার বলি। আর P বলতে প্রিন্সিপাল বলতে আসল বোঝানো হয়। এটা হচ্ছে মেন ফর্মুলা। বাট হেয়ার ইজ গিভেন দ্যাট ইজ দ্য কন্ডিশন 5000 মাল্টিপল সাইন অফ, দেখো 5000 তার সঙ্গে কী বলেছে 11/10 টু দি পাওয়ার কী আছে দেখো 3 আছে। এখান থেকে আমরা দেখে বলতে পারি 10 হবে, কিন্তু কীভাবে লক্ষ্য করো এই ফর্মটাতে আমাদের আনতে হবে। জাস্ট টার্গেট দ্য ট্রিগার পয়েন্ট ইজ, দেখো এই যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ এই যে আমাদের এটা আছে, এটাকে এনি হাউ উই হ্যাভ টু রিডিউস, দেখো এইটা আমাদের আনতে হবে, মানে এটাকে এটা আনতে হবে। বাস যদি এটা আনতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রিক্স আলটিমেটলি কাজ করবে। কীভাবে লক্ষ্য করো, 5000 মাল্টিপল সাইন অফ দিস ওয়ান আমরা লিখতে পারি দেখো 1+10 1+ দেখো এই ফর্ম লিখতে পারি। বাট হাউ ক্যান, অর্থাৎ এই যে 11/10 যেটা আছে এটাকে আমরা 1+1/10 লিখতে পারি। ভালো করে খেয়াল করবে, 11টাকে আমরা কি লিখতে পারি 1+1/10, কিন্তু কেন হচ্ছে লক্ষ্য করো, এই যে 1+1/10 এর মানে কি হচ্ছে দেখো, এখানে লিখতে পারি 10, এখানে হবে দেখো লসাগু 10 + 1 অর্থাৎ 11/10। তাহলে এখান থেকে বুঝলাম যে এই সংখ্যাটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। এতটুকুর মধ্যে কোনো কনফিউশন নাই, একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল। এবার গল্পটা হচ্ছে দেখো এই যদি ফর্মটা নিয়ে আসি তাহলে এই যে এই সূত্রটা যদি খেয়াল করি তাহলে এখানে আমাদের 100 আনতে হবে, বিকজ এটা পার্সেন্টেজের অঙ্ক, তাই না, চক্রবৃদ্ধির অঙ্ক। তো চক্রবৃদ্ধির যদি অঙ্ক হয় তাহলে এখানে আমাদের 100 আনতে হবে, তো এখানে তো 100 নেই। এই জাস্ট এটাকে 100 রিডিউস যদি করতে যাই, যদি আমরা 100 করতে যাই তাহলে আমাদের অবশ্যই 1+ এখানে একটা শূন্য করতে হবে, আর এখানে দেখো বাস উপরে একটা শূন্য আর নিচে একটা শূন্য দিলাম, দেখো এটা হয়ে গেল এটা। এইবার আলটিমেটলি এই দুটোকে কম্পেয়ার করতে হবে, অর্থাৎ এই যে রেজাল্টেন্টটা আছে এবং এই যে রেজাল্টেন্টটা আছে এই দুটোকে কম্পেয়ার করো। কম্পেয়ার করলে এখান থেকে ডাইরেক্ট ক্লিয়ারলি আমরা কিন্তু বলতে পারি যে 100 থাকতে হবে, 100 আসে, 100 থাকা মানে পার্সেন্টেজে পরিণত হয়ে গেল, নো কনফিউশন, 100 থাকা মানে পার্সেন্টেজ কনফার্ম হয়ে গেল। এখন আমাদের কম্পেয়ার করতে হবে যে এখানে আছে কত, আর এখানে আছে 10, দ্যাট ইজ 10%, নো কনফিউশন, অনলি সলিউশন। তাই অবশ্যই দাদার ক্লাসরুমকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেয়ার করো। কোনো কনফিউশন থাকলো না, কেন 10 হলো একদম ক্লিয়ার অ্যাজুমশনে বুঝলাম। আমাদের ফরমেশন আনতে হবে, আমাদের ফরম্যাট আনতে হবে। কোন ফরম্যাট রয়েছে, সমূল চক্রবৃদ্ধির ফরম্যাট কি, এই ফরম্যাট আমাদের গিভেন কন্ডিশন ইজ দেয়ার। তো এইটাকে যেভাবেই হোক এনি হাউ আমাদের এই যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাতে আনতে হবে। তারপরে কী করতে হবে, আমাদের কম্পেয়ার করতে হবে, যে তুলনা করতে হবে যে এটার মধ্যে কী আছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে R = 10%। সো দ্য অ্যান্সার ইজ, দেখো উত্তর নাম্বার সি হবে 10%। উত্তরটি সঠিক। বাস কমপ্লিট হয়ে গেল, নো কনফিউশন। এই অঙ্কগুলো নিয়ে খুব কনফিউশনে ভোগে স্টুডেন্টরা, কনফিউশনে ভোগে কিচ্ছু নেই, একেবারে ইজি। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা করব। তার আগে যদি তুমি অঙ্কটা টোকো, খাতার মধ্যে টুকে ফেলো, আমি 2 নম্বর করব। এরপরে 1-এর 2 নম্বর অঙ্ক রয়েছে, চলো 1-এর 2 নম্বর অঙ্কটা পড়ি। এখানে বলা হচ্ছে দেখো যে ABCD ক্রমিক সমানুপাতে হলে কোনটি সত্য নয়। তো এই ক্ষেত্রে এখানে দেখো 4টে অপশন রয়েছে, এখানে তুমি যদি 4টে অপশনে টেস্ট করো বা এই অঙ্কটা যদি টোটালটা সলভ করো তোমার অনেকটা টাইম লেগে যাবে। মাধ্যমিকে কিন্তু এতটা টাইম পাবা না, কোশ্চেন দেওয়ার পরে কিন্তু তোমাকে 10 ঘন্টা দেবে না, জাস্ট 3 ঘন্টা 15 মিনিট দেবে। তো আমাদের একটু টেকনিক্যালি করতে হবে এবং এই ক্ষেত্রে অপশন টেস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো অপশন টেস্ট অবশ্যই করতে হবে। দেখো এই ক্ষেত্রে ABCD ক্রমিক সমানুপাতি, ABCD ক্রমিক সমানুপাতি যদি হয়, এটা রিপোর্টটা মনে রাখতে লাগবে আর কিছু না, ক্রমিক সমানুপাতি।
সো আমরা লিখতে পারি a বাই বি ইকুয়ালস টু সি বাই a বাই বি ইকুয়ালস টু কি লিখতে পারি b বাই সি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু, দেখো এই যে ক্রমিক সমানুপাতির রুলস এটা লিখলাম, লেখার পরে আমাদের যে কোনো একটা নন জিরো কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, অর্থাৎ একটি অশূন্য ধ্রুবক আনতে হবে, সেটা হচ্ছে কি কে। ওকে, এখান থেকে আমরা বলতে পারি যে a ইকুয়ালস টু, লক্ষ্য করো এই দুটো পার্ট যদি রেখে দেয় তাহলে a বাই বি ইকুয়ালস টু কী হয় কে, তাহলে লিখতে পারি দেখো বি কে। একই রকম এই দুটো পার্টকে রেখে দাও, দেখো বি বাই সি ইকুয়ালস টু হবে কে, তাহলে লিখতে পারি আমরা বি ইকুয়ালস টু লিখবো হচ্ছে কী লিখবো দেখো সি কে, এবং লাস্টের যে পার্ট রয়েছে দেখো সি বাই ডি ইকুয়ালস টু কে, তাহলে লিখবো সি ইকুয়ালস টু লিখবো হচ্ছে ডি কে। ওকে, এরপরে দেখো সি এর মান কি আছে ডি কে, তাহলে এখানে বসিয়ে দিলে কী হবে ডি কে ডট কে ইকুয়ালস টু ডি কে স্কোয়ার, রাইট। আর এদিকে দেখো বি এর মান কি আছে ডি কে স্কোয়ার, তাহলে বি এর জায়গায় বসিয়ে দিলে কী হবে বি এর জায়গায় লিখবো ডি কে স্কোয়ার, অর্থাৎ ডি লিখবো আর কে স্কোয়ার লিখবো ডট কে, অর্থাৎ ডি কে কিউব আসছে আমাদের, হয়ে গেল। এবার অপশন টেস্ট করতে বলছে এখানে, আমি যদি অপশন টেস্ট করি হয়তো অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এ নাম্বার অপশনটা একটু আমরা টেস্ট করবো এবং বাকিগুলো দেখবো কি আসছে। তো এ নাম্বার অপশন যদি টেস্ট করি আমাদের আসছে কি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আছে, তারপরে কি আছে দেখো সি স্কোয়ার মাইনাস আছে ডি স্কোয়ার, বাস এটার মানটা কি আগে সেটা লক্ষ্য করি। তাহলে এখানে আসবে দেখো এ ইকুয়ালস টু ডি কে কিউব, তাহলে লিখবো ডি কে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, আর বি মানে কি আসছে ডি কে স্কোয়ার, তাহলে লিখতে পারি হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এই পার্ট চলে এলো। আর সি মানে কি, এক্ষেত্রে লক্ষ্য করো সি এর মান কি আছে, সি ইজ দ্য ডিকে, সি ইজ দ্য ডিকে, সি ইজ দ্য ডিকে ডি স্কোয়ার সি ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস লিখবো ডি স্কোয়ার, এটা বাস হয়ে গেল। তাহলে প্রত্যেকটা পার্টে কিন্তু আমাদের একটা সিমিলার পার্ট ডি স্কোয়ার রয়েছে, তো ডি স্কোয়ার আমরা এখানে লিখে দিলাম। এখানে কে টু দি পাওয়ার 6, এখানে কে টু দি পাওয়ার 4, অবভিয়াসলি কে টু দি পাওয়ার 4 কমন চলে গেলে পরে কে স্কোয়ার থাকছে, আর এখানে থাকছে আমাদের 1, আর এদিকে যদি আমরা ডি স্কোয়ার কমন নিই তাহলে আমাদের কী হবে দেখো কে স্কোয়ার মাইনাস 1, এই আমাদের একটা ফরম্যাট এসছে। এবার এর দেখো অপোজিট বলতে এই সাইডে যেটা আরএইচএস পার্ট রয়েছে, আরএইচএস পার্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এর উপর আছে কিন্তু স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা যদি বসিয়ে দেই মানটা ডিকে স্কোয়ার ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হবে, তারপরে মাইনাস আছে ডি স্কোয়ার কে স্কোয়ার, উপরে লিখবো কীরকম আমরা স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা বের করি তাহলে আমরা বের করতে পারি কীরকম, লক্ষ্য করো ডি টু দি পাওয়ার 4 হিসেবে বেরোবে যেহেতু স্কোয়ার রয়েছে, আর কে টু দি পাওয়ার দেখো 4 হিসেবে বেরোবে, কারণ এখানে কি একটা 2 বেরোবে, কারণ 2 কমলার সিমিলার পার্ট, তাহলে এখানে হবে কে স্কোয়ার মাইনাস হয়ে যাবে 1, বাট এটার হোল স্কোয়ার। তো এটা যদি আমরা ভাঙি তাও হবে, বা এটাকে রিডিউস করে দিলে তাও হতো, চলো যেহেতু এটা করেই ফেলছে তাহলে এটা করেই ফেলি। তাহলে আমরা এখানে লিখতে পারি কে স্কোয়ার মাইনাস 1 আর কে স্কোয়ার মাইনাস 1, দেখো এই পার্ট এবং এটা, অর্থাৎ এই যে দেখো এটা অর্থাৎ এ নম্বর অপশন কিন্তু ম্যাচ করে গেল। কিন্তু প্রশ্ন বলছে যে কোনটি সত্য নয়, অর্থাৎ এখানে আমাদের যে 4টে অপশন আছে সেই 4টে অপশনের মধ্যে এমন একটা মান বসাতে হবে যে মানগুলোতে, অর্থাৎ এই মানগুলো বসালে পারে সেটা কী হবে উভয় দিকে সমান হবে না, যেটা সমান হবে না যেটা ম্যাচ করবে না সেটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তো এইভাবে অবশ্যই করবে অপশন টেস্ট, বি নাম্বারটাও ম্যাচ করে যাবে, আমি করেছিলাম। এবং সি নাম্বার এমন একটা অপশন, একমাত্র সি নাম্বার অপশন যেটা আছে দেখো এখানে আছে এ প্লাস বি আছে, তারপরে আছে কি আছে দেখো সি প্লাস ডি আছে, তারপরে আছে কি ডি প্লাস এ আছে, এটা ইকুয়ালিটি আছে কি আছে হচ্ছে এ বি, তারপরে আছে কি বলো তো বিসি, তারপরে আছে লাস্ট হচ্ছে সিডি, এটাই কিন্তু একমাত্র অপশন যেটা ম্যাচ করছে না, অর্থাৎ এই ক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু আমাদের সি নাম্বার হচ্ছে রাইট। তুমি অবশ্যই, আমি কিন্তু তোমাকে একটা করিয়ে দেখিয়ে দিলাম, তুমি অবশ্যই সবগুলোতেই মানগুলো বসাবে এবং দেখবে যে একমাত্র সি আছে যেটা কি কোনো রকম ম্যাচ করছে না, অর্থাৎ এই ক্ষেত্রে সত্যি অ্যান্সার যেটা আছে সেটা কিন্তু সি। তবে এই ধরনের অঙ্ক কিন্তু খুব বেশি হয় না, কয়েকটা অঙ্ক আছে এই ধরনের অঙ্ক, বাস কয়েকবার প্র্যাকটিস করে নিও, রিপোর্টটা পরীক্ষায় যদি আসে দেখবা ম্যাচ করে গেছে অঙ্ক, বাস নামিয়ে দিবে। ওকে, কারণ একটা বড় টাইম কিন্তু চলে যায়। ওকে, এটা করে ফেলো, আমি তারপরে 3 নম্বর অঙ্কটা করছি। এরপরে 3 নম্বর অঙ্ক দেখি। দেখো বলেছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়। সদৃশ বলেছে কিন্তু সর্বসম নয়। তো আমরা সদৃশের যে কন্ডিশনটা জানি সেই ক্ষেত্রে কি হয়, দেখো আমাদের সদৃশের ক্ষেত্রে ত্রিভুজের আকৃতি যেটা আছে সেই আকৃতি কিন্তু একই রকম হয়, কিন্তু সেই আকার কিন্তু আলাদা হয়। তার মানে কীরকম, দেখো আমি দুটো ছবি আঁকছি এখানে,
তো একটা এইরকম ছবি আঁকলাম, তো এক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেলই ধরো 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ ধরলাম আমি এক্ষেত্রে। তুমি অন্য কিছু ধরতে পারো। দেখো এই ক্ষেত্রে এই বাহুটার মান ধরো 5, এটাও 5, এটাও 5 হলো। তো একই রকমভাবে আমরা একটু বড় ছবি আঁকবো। এক্ষেত্রেও দেখো প্রত্যেকটা ত্রিভুজের যে কোণগুলো আছে এটাও 60 ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো, কিন্তু এক একটা বাহুর মান 7 করে নিলাম। তো দেখো সদৃশতার সূত্রতে কি বলে যে ত্রিভুজের আকৃতি একই, অর্থাৎ আকৃতিটা একই রকম পাচ্ছি, কিন্তু আকার যেটা আছে সেই আকারটা কিন্তু আলাদা হচ্ছে। কীভাবে আলাদা হচ্ছে? প্রথমটাতে 5 সেমি হলো, কিন্তু পরেরটাতে কিন্তু 7 সেমি, অর্থাৎ প্রথমটা একটু ছোট টাইপের, কিন্তু বড়টা কিন্তু, অর্থাৎ দ্বিতীয় যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু একটু বড় টাইপের। তার মানে এক্ষেত্রে ক্লিয়ার অ্যাজাম্পশনে বলতে পারি যে প্রথমটার আকার এটা যদি ছোট আকার হয়, এটা কিন্তু বড় আকার হচ্ছে। তার মানে প্রবলেমটা হচ্ছে আকার নিয়ে। আকার তুমি আলাদা করতে পারো, কিন্তু আকৃতিটা কিন্তু একই কোয়ালিটির আনতে হবে, তবেই কিন্তু তাদের বাহু যে ব্যাপারটা আসছে এটা কিন্তু রেশিও নিতে পারি, অর্থাৎ আমাদের যে অনুপাত সেই অনুপাতটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি, তবেই কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি সদৃশতাটাকে সম্পূর্ণ দেবে। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি যদি টোটালটা অ্যাজাম্পশন নিয়ে আসো, অর্থাৎ টোটাল কনসেপ্টের কনক্লুশন কী দাঁড়াচ্ছে? টোটাল কনসেপ্টের কনক্লুশন এটাই দাঁড়াচ্ছে যে এই ক্ষেত্রে আকৃতি যেটা আছে সেই আকৃতি একই হতে পারে, বাট আকারটা কিন্তু আলাদা হচ্ছে। আলাদা বলতে একটা ছোট হলো, একটা বড় হলো, অর্থাৎ দুই রকমের আকার পাচ্ছি। আকারটা আলাদা আলাদা, ছোট হতে পারে, বড় আকার হতে পারে, কিন্তু আকৃতিটা অর্থাৎ শেপ যেটা রয়েছে সেটা কিন্তু আলটিমেটলি সেমই রয়েছে। এটাও সম্ভব, এটাও সম্ভব, এই ক্ষেত্রে দেখবে একই রকম ব্যাপার দাঁড়াচ্ছে। তার মানে এখানে টোটাল কনসেপ্টের উপর বেস করে যদি আমরা আগাই, তাহলে বি নম্বর অপশন দেখে বলেছি যে ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। দিস ইজ রাইট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার হলো? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ক্ষেত্রে হয়ে গেল, একদম কোনো কনফিউশন নাই। আচ্ছা, এরপরে 4 নম্বর বলছে দেখো, আর একক বহির্ব্যাসার্ধ এবং আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, আর একক বহির্ব্যাসার্ধ এবং আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকৃতির বাটির সমগ্র ক্ষেত্রফল। এক্ষেত্রে আমাদের সূত্রটা জাস্ট মনে রাখতে লাগবে, আর কিচ্ছু না, একদম সোজা একটা ম্যাথমেটিক্স। দেখো এই ক্ষেত্রে আমরা একটা যদি সেভ করি, একটা দেখো এটা যদি একটা পূর্ণ গোলক হয় তাহলে এটা একটা আলটিমেটলি আমরা অর্ধগোলক চিন্তা করতে পারি। দাঁড়াও, অর্ধগোলকের ছবিটা আঁকি। এই একটা অর্ধগোলক হতে পারে, এই হচ্ছে একটা বাট হিসেবে একটা অর্ধগোলক। তো দেখো অর্ধগোলকের ক্ষেত্রে, পূর্ণ গোলকের ক্ষেত্রে 4πr² একটা ক্ষেত্রফল হয়, আর যখন আমরা এটা হচ্ছে দেখো 4πr², সবাই জানো এটা সূত্র। আর এই ক্ষেত্রে কি হয়, টোটালটার ক্ষেত্রে এই টোটালটাকে যদি আমরা কাউন্টিং করি তাহলে পরে আমাদের এটার কি হয়, 3πr² হয় হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? এটা হচ্ছে। এইবার এখানে যেটা বলছে যে আর বহির্ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো বলো তো, 2πr² একটা পার্ট পেলাম, ওকে, এই একটা পার্ট পাবো, এবং এর পাশাপাশি কী পাবো বলো তো, 2πr² একটা পাবো বহির্ব্যাসার্ধ। এখানে একটা বলেছে কি যে আর একটা হবে হচ্ছে ক্যাপিটাল আর। আচ্ছা, একটা ক্যাপিটাল আর দিয়ে যাবে, লিখলাম, আর একটা স্মল আর দিয়ে যাবে, সেটাও লিখলাম। আচ্ছা গেল। আর লাস্টের পার্টে কি বলছে দেখো, πr², একটা πr² পার্ট পাবো আমরা, আর একটা পার্ট পাবো কীরকম, এখান থেকে যদি চিন্তা করি তাহলে আমরা আর একটা ছোটো হাতের πr² বাদ দেবো। বাস, এই টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াচ্ছে কত, মানে টোটালটা আমরা যদি ক্যালকুলেশন করতে 2πr², তাহলে এখানে দাঁড়াচ্ছে 3πr² হয়ে গেল। 3πr² একটা পার্ট চলে গেল, আর 2πr² থেকে একটা πr² বাদ দিলে শুধুমাত্র একটা πr² থেকে যাচ্ছে। এই হলো আমাদের টোটাল কনসেপচুয়াল ম্যাথমেটিক্স। তার মানে কি দাঁড়াচ্ছে, ছবিটা যদি আলটিমেটলি ড্র করি আমরা, তাহলে এই যদি একটা বাটি সাইজের ছবি হয়, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল পূর্ণ গোলকটাই অঙ্কন করে দিচ্ছি আমি, বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ। তার মানে কি, এখান থেকে এই পর্যন্ত আমি ছোটো হাতের আর নিলাম, এখান থেকে এতটা নিলাম হচ্ছে ক্যাপিটাল আর। বাস, এই দুটো কম্পারিজম, অর্থাৎ এই সেক্টরটার রিজনটার কথা কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে। এই টোটাল ক্যালকুলেশন এরকম দাঁড়াচ্ছে। এক্ষেত্রে অপশন দেখো, ছবি দেখে নাও, আর এক্ষেত্রে অপশন কোনটা দাঁড়াচ্ছে আমাদের, 3πr² + πr², অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের অ্যান্সার। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে, দেখে নাও। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের। 5 নম্বর, আচ্ছা কি বললো এখানে, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার, একদম ইজি একটা ম্যাথমেটিক্স। দেখো একটা ছবি আমি এরকম অঙ্কন করলাম, এখানে কি হয়, এখানে 12 হয়, এটা 1 হয়, এটা 2 হয়, দুইটা একটু উপর থেকে উঠবে, যাই হোক,
এটা হবে 3, এটা হবে 4, এটা 5, 6, 7, 8, বাস এটা 9 ধরলাম, এটা 10, এটা ধরলাম 11, বাস এখানে একটা কাটা দিলাম, এখানে একটা ছোট কাটা দিলাম, এখানে আর একটা মিডিয়াম কাটা দিলাম। এই তো ঘড়ির কাটাগুলো এইভাবে কিন্তু আবর্তন করছে, এইভাবে কিন্তু ঘুরছে। একটা ঘড়ির কাটার সিস্টেমটা এটা হয়। এবার চিন্তা করো একটা গোলক যদি চিন্তা করি তাহলে সেখানে টোটাল ডিগ্রি কত? 360। হাউ ক্যান পসিবল দিস ওয়ান? জাস্ট থিঙ্ক দ্যাট স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে কী হয়, উপরের 180 রাইট এবং নিচের 180 রাইট। সো টোটাল যদি আমরা বলি রোটেশন কত হচ্ছে, রোটেশন কোণ হচ্ছে 360 ডিগ্রি। কোনো কনফিউশন নেই এখানে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা ঘড়ির ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল রোটেশনটা হচ্ছে এরকমভাবে, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে 360 করে কি হচ্ছে, সে ঘুরছে। তাহলে অ্যাজাম্পশনে কোনো প্রবলেম নেই, তাহলে এখানে অবশ্যই 360 ডিগ্রি হবে। এইবার দুটো সেক্টর হয়, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে হয়, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। তো আমাদের চিন্তা করতে হবে যে কোনটা আছে, ঘড়ির কাঁটার দিকে আছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে। দেখো প্রশ্নতে বলছে যে ঘড়ির কাঁটার, দেখি কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করছে। আচ্ছা, ঘড়ির কাঁটার দিকে, তো ঘড়ির কাঁটার দিকে যদি হয় সেটা মনে রাখবো হচ্ছে মাইনাস। মাইনাস বলতে কি, মাইনাস বলতে কি, আর মাইনাস বলতে মনে রাখবা কমে যাবে। ওকে, কারণ কি প্রত্যেকটা মুহূর্তে যদি এরকমভাবে ঘুরতে থাকে তাহলে কী হবে, এই যে 360 যেটা আছে এটা কমতে থাকবে, জাস্ট কমতে থাকবে আর কিছু না। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার আমাদের কোনটা হতে পারে, এই ক্ষেত্রে দেখো সি নাম্বার উত্তর যেটা আছে যে হ্যাঁ 180 ডিগ্রি হবে, এর বি নাম্বার অপশন কোনো দিনও না। আমরা তো বুঝে গেলাম যে 180 ডিগ্রি হচ্ছে না, উপরে 100 নিচে 100, তাহলে টোটাল হচ্ছে 360, তো অবশ্যই কমে যাবে। তো অপশন নাম্বার দেখো এখানে সি নাম্বার 360 ডিগ্রি কমে যাবে। বাস প্রত্যেকটা মুহূর্তে যদি এরকম রোটেশনাল ঘুরতে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি 0 থেকে এই দেখো বাড়তে এরকম যাচ্ছে। একটা সময় যদি 360কে আমরা যদি টোটাল করে নিই, কাট আউটে যদি মেন পয়েন্ট ধরে নিই, তাহলে কমতে একসময় 0 থেকে কনভার্ট হচ্ছে। ওকে, তার মানে অপশন নাম্বার আমাদের এই ক্ষেত্রে কী হচ্ছে বলো তো, সি ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। এবার চলে আসছি পরের প্রশ্নে। দেখো এই টাইপের অঙ্ক দিল, খুব ইজি অঙ্ক, যাই হোক। এরপর আছে 6 নাম্বার। এর আগে আমি একটা সেট করেছি, সেট নাম্বার 1, তো সেই সেটের অঙ্কগুলো খুব ইজি লাগলো আমার কাছে, 1 2 3 4 সবগুলো করে দিলাম। আর আমি অঙ্ক যা করাচ্ছি টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে করাচ্ছি, যেন কোনো রকম কনফিউশন না থাকে। কনফিউশন ক্লিয়ার করে এগোও, কারণ যারা একটু ভালো লেভেলের স্টুডেন্ট তাদের কী হয়, তাদের পরীক্ষার সময় কিন্তু বিভিন্ন কনসেপ্টের প্রবলেম হয়, অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। সেই কনফিউশনের জন্যই কিন্তু তাদের 100 আসে না। তো অবশ্যই কনফিউশন ক্লিয়ার করো। অঙ্ক সংখ্যা বাড়াবো অবশ্যই, কিন্তু সংখ্যা বাড়ানোর থেকে আমার মনে হয় তুমি ক্লিয়ার কনসেপ্টে বোঝো, কনফিউশন যেন না হয়। এরপরে 6 নম্বর প্রশ্ন, শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স x বার, আচ্ছা পরবর্তী 20 জনের গড় বয়স x2 বার বছর হলে এই 35 জনের গড় বয়স হবে। এত বেশি, ভ্যারি ইজি একটা ম্যাথামেটিক্স। দেখো এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 6 মেবি, হ্যাঁ ইয়া। তো এক্ষেত্রে দেখো 15 জনের গড় বয়স, তো 15 জনের ক্ষেত্রে 15 জনের গড় বয়স কী বলেছে, x বার বলেছে, x1 বার, ঠিক আছে, x1 বার বলেছে। তাহলে এদের মোট বয়সটা কত হবে, অবশ্যই 15x1 বার হবে। এবার পরেরটাতে বলছে দেখো 20 জনের ক্ষেত্রে, এটাতে কত বলেছে, 20 জন, কোথায় গেল কোশ্চেনটা, হ্যাঁ এটা বলছে x2 বার, যদি x2 বার যদি হয় তাহলে এটা 20 জনের টোটাল বয়সটা কত, 20x2 বার, রাইট, কোনো কনফিউশন নেই, এটাই হবে। এইবার টোটাল কাউন্টিং নাম্বার কত দাঁড়াচ্ছে, দেখো 15 আর এদিকে হচ্ছে 20, তাই তো 15 আর 20 আমাদের টোটাল যোগ করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা 15 + 20 টোটাল 35 জন বেরোচ্ছে, কোনো কনফিউশন নেই এখানে, 35 ইজ দ্য রাইট। আচ্ছা এবার বলছে যে এদের গড় কত, এদের গড় যদি বের করি তাহলে অবশ্যই দেখো এই দুটোকেও যোগ করতে হবে। তাহলে এই দুটো কী আছে, 15x বার আছে, একদম ইজি, কিচ্ছু নেই, 20x2 বার, বাস লিখে দিলাম। আর এখানে টোটালটাকে যোগ করলে কত হচ্ছে, 15 + 20, তো 15 + 20 অপশনে দেখতে হবে যে কীভাবে আমাদের দেওয়া আছে। অপশনে দেখো আছে 35, অর্থাৎ 15 + 20 আছে, বাস দিস ইজ অ্যাকচুয়াল সলিউশন। অর্থাৎ টোটাল তাদের সমষ্টিটা কত হচ্ছে সেটা করলাম, এবং টোটাল নাম্বার অর্থাৎ কতগুলো লোক আছে সেটাতে ডিভাইড করে দিলাম। তাহলে টোটাল কি এই দুটো হচ্ছে কি তাদের সমষ্টি করে দিলাম, এবং এই যে দেখো এই যে 15 এবং 20, বাস এই দুটোকে ডিভাইড করে দিলাম, বাস দিস ইজ অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নো কনফিউশন, চলো করে ফেলো। এরপরে আমরা পরের অঙ্কে যাচ্ছি।
এরপরে আমরা 2-এর অঙ্ক করব। 2-এর 1 নম্বর, 2-এর 1 নম্বরে দেখো বলছে যে সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগাহার 2/7 হলে দীপকের মূলধন কমাতে বলছে সাব্বার মূলধনের কত গুণ। আচ্ছা, ভেরি ইজি ম্যাথমেটিক্স, কিছু নেই। তো দেখো আমরা এই ক্ষেত্রে লিখবো যে দীপকের আনুপাতিক ভাগাহার যেটা আছে এটা আমাদের কত আছে, দেখো কত আছে, এটা 2/7, 2/7। তো 2/7 থেকে আমাদের একটু সুন্দর করে লিখতে লাগবে। তো দীপক এবং সাব্বার, দীপকের আনুপাতিক ভাগাহার, তো আচ্ছা টু বাই সেভেন, এটাকে একটু কিছু একটা করতে হবে। দেখো সাব্বা ইস্টু চিহ্ন আমরা দীপক, এটার থেকে আমাদের একটা সুন্দর কনসেপ্ট আনতে হবে, কারণ দুজনের অনুপাতটা আনতে হবে, বাস অঙ্ক হয়ে যাবে। দেখো এই যে 2/7 যেটা আছে এর মধ্যে কিন্তু দুটো মানে আনুপাতিক ভাগাহার, মানে কি আনুপাতিক ভাগাহারে কিন্তু আমরা একটা সুন্দর একটা কনসেপ্ট লিখতে পারি যে দুটো যে লোক থাকে তাদের কিন্তু যে তাদের অনুপাতটা হয় সেটা কিন্তু নিচে যোগ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে ক্লিয়ারে বোঝা যাচ্ছে যে দীপক হচ্ছে কি, দীপক কিন্তু আলটিমেটলি দীপকের পার্সেন্টেজে কিন্তু 2 থাকছে, তাই কি না? 2, এই যে যেহেতু 2 আছে তাহলে 2 তো লিখলাম আমরা এখানে, যেহেতু দীপকের 2 তো 2টাকে সেপারেট করে দিলাম। এবার 7 সংখ্যাটাকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। দেখো 7 সংখ্যার মধ্যে 2 কিন্তু দীপকের, 7-এর মধ্যে 2 যদি দীপকের হয় তাহলে পরে এখানে সাব্বাকে আমরা বলতে পারি ক্লিয়ারলি 5, রাইট? এটা কিন্তু আমরা পাচ্ছি। তো এখন এই অ্যাজাম্পশন থেকে, অর্থাৎ এই দেখো এই যে 7 সংখ্যাটা আছে তার মধ্যে 2 তো দীপক চলেই গেল, তাহলে বাকি থাকলো 5 হচ্ছে সাব্বা। তো এখান থেকে আমরা বলতে পারি যে দীপক কত আছে, 2 আছে, আর সাব্বা কত আছে, দেখো সাব্বা হচ্ছে 5 আছে, তো লিখে দাও 5:2। বাস এটা কিন্তু আমরা দেখলাম যে 5:2। তো এই ক্ষেত্রে আমাদের কোশ্চেনে কি চাইলো যে সাব্বার মূলধনের ড্যাশ গুণ হবে, তাহলে সাব্বার মূলধনের কত পার্সেন্ট আমাদের সেটা লিখতে হবে। এবার লিখবো দেখো সাব্বা ইকুয়ালস টু লিখতে পারি কীরকম, দীপক অবভিয়াসলি, তো এইটা ইকুয়ালস টু লিখবো 5/2। ওকে, বাদে লেখো সাব্বা ইকুয়ালস টু লিখবো যে 5/2 ইন্টু লিখতে পারি কীরকম না, কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে সাব্বার মূলধনের কত গুণ, এটা ইকুয়ালস টু দীপক লিখতে পারি। তো কোশ্চেনে আমাদের কি চেয়েছে, একটু কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। দীপকের মূলধনের কত পার্সেন্ট, দীপকের মূলধন, তাই তো, তাহলে দীপকটা রাখতে হবে, সাব্বাকে দিকে নিয়ে আসতে হবে। তাহলে বাদে লিখতে পারি দেখো সাব্বা মাল্টিপল 2/5, এইটা এইদিকে চলে আসলে অর্থাৎ 2টা উপরে যাবে, 5টা নিচে চলে যাবে, এটা ইকুয়ালস টু দীপক। দেয়ারফর উই ক্যান সে দ্যাট দীপক ইকুয়ালস টু লিখবো কীরকম 2/5 ইন্টু লিখবো সাব্বা। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। বাস ইজি একটা ম্যাথমেটিক্স ছিল, কিচ্ছু নেই, টুকে ভালো। চলে আসছে নেক্সট প্রশ্নতে আমরা। দেখো বলেছে যে এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি x/y = 5/10, 4/12, আচ্ছা হলে পরে এক্স এবং ওয়াই কোন ভেদে আছে। চলো এটা আমরা করি, এখানে হয়ে যাবে মনে হয় অঙ্কটা। তো দেখো এখানে একটা বক্স করে দেওয়া আছে, বক্সের মধ্যে মান দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মান, এক্স আছে, ওয়াই আছে, 5 আছে, 10 আছে, 4 আছে, 12.4 আছে, আর এদিকে আছে 8 আছে, 25 আছে, 25 আছে, এখানে আছে কত 2, 25/2, ইয়া দ্যাটস নেক্সট পয়েন্ট ইজ 6.25, রাইট। তো দেখো এই ক্ষেত্রে আমরা দুটো সম্পর্ক জানি যে x/y = কী হয় কে, এটা হচ্ছে কি সরল সম্পর্ক, কোনো কনফিউশন নাই। xy = কী হয় কে, এটা হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক, কোনো কনফিউশন নাই। এই দুটো কন্ডিশন, তো এখান থেকে অঙ্ক দেখে ডাইরেক্ট বলে দেওয়া যায় যে এটা কোনোদিনও সরল সম্পর্ক হবে না। দেখো 5 আর 10 যদি গুণ করি xy এই ফর্মেটে নিয়ে আসে তাহলে কি 5 10 কে 50, তো এখানে দেখো 12.5, এর জন্য বললাম যে কনফিউশন হয়ে যাচ্ছে। 12.5 গুণ 4 এটাও কিন্তু 50, আর 25 দুগুণে 50। এ দেখো আলটিমেটলি এই কন্ডিশনটা হোল্ড করছে, অর্থাৎ ডাইরেক্ট আমরা এখান থেকে বলতে পারি যে এক্স এবং ওয়াই কি আছে, ব্যস্ত ভেদে আছে। কীভাবে আসে চলো এটাকে আমরা প্রুভ করি এখন। দেখো এক্স ওয়াই ফরমেশনটা কী হতে হবে, এক্স ওয়াই প্রথমত দেখো এখানে এক্স ওয়াইয়ের ফরমেশন হচ্ছে কি 5 আছে এক্সের মান, আচ্ছা লিখে ফেললাম, ওয়াইয়ের মান হচ্ছে 10, তাহলে 5 10 কে 50, প্রথম কন্ডিশন শেষ। এবার সেকেন্ড কন্ডিশনে কী বলছে দেখো, এইটাকে দিয়ে আমরা সেকেন্ড কন্ডিশন করবো, 4 × 12.5 বলছে, তাহলে 5 12
48 আর এদিকে 2 যোগ করলে কত হচ্ছে 50, অর্থাৎ এটার ক্ষেত্রে 50 ফিক্স ভ্যালু পাচ্ছি। নেক্সট পয়েন্ট হচ্ছে 25, দেখো 25 মাল্টিপাল 2 ইকুয়ালস টু বলতে পারি 50, বাস এটাও কন্ডিশনাল গুলো। নেক্সট হচ্ছে এটা 8 ইন্টু লিখতে পারি 6.25, এটা করলেও কিন্তু 50, অর্থাৎ টোটাল অ্যাজিমশন আমাদের কে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা ধ্রুবক পাচ্ছি। কখন ধ্রুবক পাচ্ছি? যখন আমরা এক্স এবং ওয়াইটাকে মাল্টিপাল করছি, কোনো কনফিউশন নেই। যখন এক্স ওয়াইকে মাল্টিপাল করছি তখনই কিন্তু এই পার্টটা চলে এলো, কোনো কনফিউশন নেই। তাহলে এক্স ওয়াই যদি মাল্টিপাল করি সেটা কি হলো? একটা ফিক্সড ভ্যালু দিচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে সেই ফিক্সড ভ্যালুটা কি আছে? 50 50 50, দ্যাটস কল কনস্ট্যান্ট, মানে ধ্রুবক রাশি। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো রকম কিন্তু পরিবর্তন হচ্ছে না, মানটা আমার সেম থেকে যাচ্ছে। অর্থাৎ ধ্রুবক আলটিমেটলি আসছে, একটা অশূন্য ধ্রুবক, একটা নন জিরো কনস্ট্যান্ট আসছে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি যেটা হচ্ছে একটা ব্যস্ত সম্পর্ক, কোনো কনফিউশন নেই। ওকে, আমি অঙ্ক করাচ্ছি, কোনো কনফিউশন রাখবো না, বাস দিস ইজ অ্যাকচুয়াল অ্যান্সার। ব্যস্ত সম্পর্ক থাকবে, কে থাকবে? এক্স এবং ওয়াই কি থাকবে? ব্যস্ত সম্পর্কে থাকবে। কেন হচ্ছে তার টোটাল প্রমাণ কিন্তু আমরা এখানে করে দিলাম। ওকে, এরপরে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি ড্যাশ। আচ্ছা, বোর্ডটা ক্লিন করে নেই, তারপরে ড্যাশটা করি। এরপরে 3 নম্বর। তো 3 নম্বরটা দেখো, তোমাদের উপপাদ্য রয়েছে না, সেই উপপাদ্যের স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট ছাড়া কিছু আমি বলবো না। কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি কী হবে? সেটা একটা অন্তস্থ চতুর্ভুজ হবে, আর কিচ্ছু না। স্টেটমেন্ট দিয়েছে এখানে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কি? বৃত্তস্থ চতুর্ভুজ ফর্মেশন করবে। বৃত্তস্থ চতুর্ভুজ, বাস এটা হবে হচ্ছে কি আমাদের 3 নম্বর অ্যান্সারটা। আমাদের কি করছে? একটা বৃত্তস্থ চতুর্ভুজ গঠন করবে। ওকে, একদম একদম একদম। ছবিটা যদি আঁকে তাহলে এরকম আসবো। দেখো কি বলেছে? সমদ্বিখণ্ডক না, চতুর্ভুজের 4টি সমদ্বিখণ্ডক। আচ্ছা, এই যদি আমরা একটা অঙ্কন করি তাহলে পরে এর মধ্যে আমাদের আলটিমেটলি সেই ছবিটা আসছে। বৃত্তস্থ চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ রয়েছে আর এর মধ্যে একটা বৃত্ত অঙ্কন হয়েছে, তো বৃত্তস্থ চতুর্ভুজ হবে, কোনো কনফিউশন নেই। বাস এটাই কিন্তু সলিউশন। এরপরে আসছি আমরা 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর বলে দেখো, একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশের টুকরোটি একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘনবস্তু হয় তা হলো। আচ্ছা, এটার যদি আমরা ছবি ড্র করি তার মানে কি বলছে? যে একটি সমকোণী ত্রিভুজের, আচ্ছা এটা কোনটা? এটা আয়তক্ষেত্রাকার টুকরো, আয়তক্ষেত্রাকার টুকরোকে একটি অক্ষ করে, মানে এটা একটা অ্যাক্সিস হবে। আচ্ছা, অক্ষের চারপাশে টুকরোটি একবার, মানে এরকম রোটেশন হবে। দেখো এরকম একটা রেখা টানলাম, এরকম রোটেশন কি হয়? এরকম রোটেশন কি হয় বলো? লম্ববৃত্তাকার চোঙ ফরমেশন করে। কি করে? লম্ববৃত্তাকার চোঙ। তাহলে পরে আমরা আলটিমেটলি কিন্তু এরকম পাচ্ছি, মানে এটার উপর করে এরকম জাস্ট রোটেশন হচ্ছে, এরকম রোটেশন, মানে এরকম যেটা রেখা হয় এটা কিন্তু এরকম রোটেশন হচ্ছে, রাইট? এরকম রোটেশন হচ্ছে। তো এখানেও সেম একই রকম রোটেশন হবে, বাস এই দুটোকে কানেক্ট করে দাও, দেখো লম্ববৃত্তাকার চোঙ হয়ে গেল, বৃত্তাকার চোঙ। বাস এটা কিন্তু আমাদের সলিউশন বেরিয়ে গেল। এবার আসছি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর দেখো বলছে যে একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ অনুপাত। দেখো এটা কি হয়? একটা কস থিটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কস থিটার ক্ষেত্রে দেখো থিটার বিভিন্ন রকম মান। কস 0-র মান কত? 1। তারপরে দেখো কস যদি বলি 30 ডিগ্রির মান কত হয়? √3/2, তাই তো? তারপরে কস যদি বলি 45 ডিগ্রি, এটা কি হচ্ছে 1/√2। আর কস যেটা আছে কস 60 ডিগ্রির মান হচ্ছে কি 1/2। আর কস 90 ডিগ্রির মান কি আছে? এটা হচ্ছে কি 0। তাহলে দেখছি যে ধীরে ধীরে কমছে, কি হচ্ছে? কমছে। ওকে, দেখো 0 থেকে যত হাইয়েস্ট পরের দিকে যাচ্ছে, অর্থাৎ 0 থেকে কি হচ্ছে? যত 90 ডিগ্রির দিকে যাচ্ছে তত কিন্তু কমছে, অর্থাৎ এটা কিন্তু একটা লঘু অনুপাত হবে। বাস লঘু অনুপাত হয়ে যাবে, বাস এটাই কিন্তু অ্যান্সার হবে, লঘু অনুপাত। কেন লঘু অনুপাত? ধীরে ধীরে কমছে, তার জন্য হয়ে যাচ্ছে লঘু অনুপাত। এরপরে আমরা চলে আসবো দেখো পরেরটাতে। পরেরটা কত আছে? 6 নম্বর প্রশ্ন। পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, 5 জন কি করেছে? 7 স্কোর করেছে। 7, 5টা নাম্বার করলো 7, এখানে পয়েন্ট টু বি নোটেড, 5 করলো 7।
আচ্ছা তারপরে আর তো পড়ার দরকারই নেই, 4 জন করেছে কত, 4 জন করছে 12, 15। আচ্ছা তারপরে 2 জন করেছে কত, 2 জন করেছে 10 এবং 11 স্কোর করেছে। বাবা প্রশ্নটা কি আরে ঘুরিয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে গিয়ে ভুল করে ফেলবে। 11 স্কোর, দেখো প্রত্যেকটাতে জন আছে, লাস্টে কী করছে ঘুরিয়ে দিছে, দেখো 11 জন 11 স্কোর করেছে 2 জন, একটু ঘুরিয়ে দেখো এখানে 2 জন, এবার 2 জন আবার কি করেছে 11 স্কোরও করেছে, তাই তো। আচ্ছা 2 জন করেছে 10 এবং 11 স্কোর করেছে 2 জন, বাস এটা হলো টোটাল ম্যাথমেটিক্স। এবার আমরা সলিউশন করব। দেখো সব থেকে হায়েস্ট নাম্বার কোনটা, এই যে এই সিরিজের মধ্যে সবথেকে হায়েস্ট নাম্বার কোনটা, সব থেকে হায়েস্ট নাম্বার কোনটা, দেখো সব থেকে হায়েস্ট নাম্বার হচ্ছে কি 5, এই যে 5, এই 5-এর সাথে যেটা থাকবে সম্পর্কিত সেটাই কিন্তু অরিজিনালি অ্যান্সার হবে। অর্থাৎ এখানে কোশ্চেনে চেয়েছে কি সংখ্যাগুরু এই 5-এর সাথে সম্পর্কিত। দেখো এখানে 5, 4, 2, 2, সব থেকে বড় সংখ্যা কত 5, 5-এর সাথে কত আছে 7, তাহলে এই 7টাই হবে কি বলতো সংখ্যাগুরু মান। অর্থাৎ খেলার স্কোরের সংখ্যাগুরু মান কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু এই 7টা হবে সংখ্যাগুরু মান। তো লিখতে পারি এখানে যে নির্ণীয় সংখ্যাগুরু মান সমান সমান হবে 7। চলো আর একবার বুঝি বিষয়টা, এখানে যতগুলো নাম্বার রয়েছে তার মধ্যে সবথেকে ম্যাক্সিমাম রিপিটেশন নাম্বারটা কোনটা, সবথেকে বেশি লোক কোন স্কোর করেছে যেটা করেছে সেটাই আমাদের অরিজিনাল অ্যান্সার। যেহেতু 2, 2, 4, 5 এর মধ্যে সবথেকে বেশি নাম্বার রয়েছে 5, তো 5-এর রিলেটেড স্কোর কত 7, সো 7 ইজ দ্য কি বলবো যে আমাদের সংখ্যাগুরু মান। ব্যাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। চলে আসছি নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা লেখো। কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে। চলো অঙ্কগুলো করে ফেলো, আমি পরের অঙ্ক করি। এরপরে দেখো 3-এর প্রশ্ন, 3-এর 1 নম্বর, কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে। এখানে কিন্তু কোশ্চেনে পার্টিকুলারই কিন্তু কোনো কিছু মেনশন করেনি, কোনো টাকার একদিনের সুদ কত হলে কোনো কিছু মেনশন করা নাই, অর্থাৎ প্রশ্নটাই কিন্তু এখানে ভুল রয়েছে। তো এই ধরনের প্রশ্ন যদি মাধ্যমিক আসে তাহলে কী করবে, অবশ্যই প্রশ্নটা অ্যাটেন্ড করে আসবে। প্রশ্ন ছিঁড়ে আসলে কিন্তু কোনো কিছু হবে না। অনেক সময় দেখবে মাধ্যমিকে প্রশ্ন ভুল থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু পূর্ণ নাম্বার দেওয়া হয়। তো এই ধরনের প্রশ্ন অবশ্যই মাধ্যমিকে অ্যাটেন্ড করে আসবে। তো যেহেতু কোশ্চেনের ফর্মেটই ভুল রয়েছে, তো 3-এর 1 নম্বরটা লিখবা কি বলো তো মিথ্যা। আপাতত কিছু করার নাই, মিথ্যা সত্য কিচ্ছুই লেখা যায় না, কিন্তু আমি লিখে দিলাম মিথ্যা বা সেটাই, কারণ কোশ্চেনের ফর্মেটই ভুল আছে এখানে। 2 নম্বরে দেখো বলেছে যে মানে পার্টিকুলার কোনো সিদ্ধান্ত আমরা পৌঁছাতে পারছি না 1 নম্বর প্রশ্নতে, তাই না, তো আমার মনে হচ্ছে তাই। তারপরে দেখো 2 নম্বর, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়। আচ্ছা তুমি প্রথমতই দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মটা কী হয়, x² + bx + c হয় = 0। এখানে কন্ডিশন কী হয় যে b² - 4ac এই একটা পার্ট = 0 হয়, একটা b² - 4ac যেটা আছে সেটা গ্রেটার দেন 0 হয়, একটা b² - 4ac যেটা আছে সেটা লেস দেন 0 হয়। এটা কি বলো, এটা হচ্ছে অবাস্তব কন্ডিশন হবে কন্ডিশনে। আর এটা কি হবে, এটা দেখো বীজদ্বয় সমান হবে, বীজদ্বয় সমান হবে এবং কি হবে বাস্তব হবে, বাস এটা হচ্ছে কন্ডিশন। আর আরেকটা কন্ডিশন হয় কি বাস্তব হবে, আর কি হবে বলো তো অসমান হবে। এইবার গল্পটা হচ্ছে একটা বীজ বাস্তব আর একটা কি বলছে যে বাস্তব নয়। এইবার এই টপিকটা যদি ক্লিয়ার অ্যাজাম্পশনে বুঝতে চাও তাহলে তোমাকে ক্লাস 11-এর সেমিস্টার 1-এ কমপ্লেক্স নাম্বার আছে, একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো ওখানে আমরা একটা জিনিস জানি যে সাধারণত কোনো একটা ক্ষেত্রে যদি কমপ্লেক্স অর্থাৎ কাল্পনিক সংখ্যা যদি আমরা পাই কোনো একটা সমীকরণের বীজে, ধরো সাপোজ x + iy একটা ফর্ম আছে, আচ্ছা অন্য কোনো সংখ্যা ধরি, সাপোজ p + iq একটা ধরলাম, এটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, i বলতে ইমাজিনারি নাম্বার, i এর মান কি হয় √(-1) এই ফর্মেটে হয়। যদি p + iq হয় তাহলে তোমরা ক্লাস 10-এর কনজুগেট যে পড়ছো, সম্ভবত ওটা 9.3 বা 9 নাম্বার চ্যাপ্টার রয়েছে করণীয় নিরসন, সেখানে আমরা অনুবন্ধী বিষয়গুলো একটা জানি। তো অনুবন্ধী বা কনজুগেটের নিয়মে কি বলে, একটা যদি p + iq হয় তাহলে আরেকটা কি হয় p - iq। অর্থাৎ একটা বীজ যদি আমরা যদি কমপ্লেক্স বলি তাহলে পরেরটাও কিন্তু কমপ্লেক্স আমাদের বলতে হচ্ছে, অর্থাৎ দুটোই কিন্তু অবাস্তব কন্ডিশনে যাচ্ছে। একটা বাস্তব হবে আর একটা অবাস্তব হবে, দ্বিঘাত সমীকরণ দুটো সমীকরণ অর্থাৎ দ্বিঘাত সমীকরণ দুটো বীজের ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যায় না, অর্থাৎ এরকম কোনো কন্ডিশন কিন্তু হোল্ড করে না। তার জন্য এটা কী হবে বলতো মিথ্যা,
অপশন নাম্বার 2 সেটাও কিন্তু আলটিমেটলি মিথ্যাতে পরিণত হচ্ছে। কারণ কনজুগেটের নিয়ম অনুসারে কী হয়, পি প্লাস আইকিউ যদি কাল্পনিক হয় তাহলে পি প্লাস আইকিউ সেটাও কিন্তু কাল্পনিক, অর্থাৎ দুটোই কিন্তু আমাদের অবাস্তব কন্ডিশন হোল্ড করবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো যে টোটালটা হচ্ছে মিথ্যা। ক্লিয়ার? একদম বুঝতে পারছো? রেডি? ওকে। এরপরের প্রশ্ন দেখো, বলছে যে কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। অর্ধবৃত্তস্থ কোণের, আচ্ছা এখানে কোশ্চেনের কোনো একটা জায়গায় একটা ক্লু ধরতে হবে। কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে আমরা তাদের ব্যাসটা কিন্তু আমরা এক্ষেত্রে ডিপেন্ডেবল বলতে পারি না। অর্থাৎ এই ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই, হ্যাঁ সর্বসমর ব্যাপারটা বলছে, সর্বসময় ক্ষেত্রে নাও হতে পারে। কারণ এই ক্ষেত্রে একটা বৃত্ত যদি চিন্তা করি তাহলে তার ব্যাস, তার যে ব্যাসটা সেই ব্যাসের উপর কিন্তু ডিপেন্ডেবল না, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণের মেনলি এখানে শেপ যেটা আসবে অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে এক একটা এক রকম শেপ আসতে পারে। 90 ডিগ্রি একটা বিষয় আছে, 90 ডিগ্রিটাই হচ্ছে মেন ফ্যাক্টর কাজ করছে। একটা ছোটো বৃত্ত কল্পনা করতে পারি, ওকে, একটা বড় বৃত্ত কল্পনা করতে পারি। তো প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা কনসেপ্ট নিয়ে আসি তাহলে কিন্তু এই অ্যাজাম্পশনটা কিন্তু সর্বসম যেটা বলছে যে সর্বসম যেটা আছে অবশ্যই সর্বসম হবে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাহলে এটা আলটিমেটলি এটাও কিন্তু আমাদের মিথ্যা হচ্ছে, অর্থাৎ সর্বসমতার ব্যাপারটা আমরা বলতে পারবো না। এরপরে 4 নম্বর যেটা আছে প্রশ্ন, 4 নম্বর দেখো বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। আচ্ছা, এটা আমাদের করতে হবে। এই ক্ষেত্রে দেখো কোশ্চেনটা একটু ভাবার মতোই বিষয়, ছবি আঁকতে হবে আমাদের, আর কিচ্ছু না। তো ধরো এই যদি আমাদের একটা শঙ্কু, কি বলছে, শঙ্কু বলছে, লম্ববৃত্তাকার শঙ্কু, হ্যাঁ একদম শঙ্কুই বলছে। তো এটা হচ্ছে তার শীর্ষবিন্দু। আচ্ছা, এটা হচ্ছে আমরা সেই শঙ্কুটার ভূমিটা আঁকালাম। দেখো এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করি তাহলে এখানে ছেদ করবে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন করছে। তাহলে দেখো এইবার যদি আমরা পরবর্তীকালে আর একটা শঙ্কু অঙ্কন করি, একদম কনসেপ্ট ক্লিয়ার করে নেবো এখান থেকে যদি আমরা একটা শীর্ষবিন্দু অঙ্কন করি, সাপোজ এটা তো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন করছে। তো এবার গল্পটা হচ্ছে এখানে আমরা 90 ডিগ্রি করছি, এখানে করবো না, আমরা এখানে যদি বিন্দুটা অঙ্কন করি তাহলে এরকম হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন হচ্ছে না, অর্থাৎ পার্টিকুলারলি একটা বিন্দু লাগবে, যে কোনো বিন্দু, অর্থাৎ এখানে 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 যে কোনো বিন্দু কিন্তু আমরা নিতে পারি না, একটা বিন্দুই নিতে হবে, অর্থাৎ একটা ফিক্সড পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দু নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাজাম্পশনটা কী হবে, ভুল হবে, অর্থাৎ এই ক্ষেত্রে হবে কি, মিথ্যা হবে আমাদের অ্যাজাম্পশন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে আমাদের, আর কিছু না, কারণ পার্টিকুলারলি আমাদের একটা বিন্দুই লাগবে, এক্ষেত্রে কিন্তু আমরা সব বিন্দু নিতে পারি না। এবার দেখো পরের প্রশ্ন চলে আসছে আমরা, যে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন বলেছে দেখো ভূমির দৈর্ঘ্য হলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের খুব সুন্দর করে ভাবতে লাগবে। এটা দেখো 5 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ দেখো একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য হলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। অবশ্যই এটা কিন্তু সত্য হবে, থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। এই ক্ষেত্রে দেখো আমরা যদি ত্রিকোণমিতির সূত্র জানি তাহলে দেখো ওখানে লম্ব যেটা আছে গ্রেটার দেন হচ্ছে কি ভূমি। আচ্ছা, এটা কোন কন্ডিশনে হোল্ড করতে পারে, দেখো লম্ব বাই আমি ভূমি করলাম, ওকে, তো দ্যাটস গ্রেটার দেন ইকুয়ালস টু অবশ্যই 1 হতে হবে। এখন বাঁ দিকে যদি লিখি তাহলে আমরা পাচ্ছি কি, লম্ব বাই ভূমি মানে কি ট্যান বলতে পারি, ওকে, সেই ট্যান গ্রেটার দেন 1। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো ট্যান থিটা যদি ধরে যাবো, সাপোজ থিটা এখানে বলছে কত, যদি 30 ডিগ্রি, যদি 30 ডিগ্রি হয় তখন কি হতে পারে, ট্যান 30 ডিগ্রি। আচ্ছা, গ্রেটার দেন 1 কি হতে পারে, ট্যান 30 ডিগ্রির মান কত আমরা জানি 1/√3 হয়, তাই তো, 1/√3।
তো 1/√3 হয়। এবার এই দেখো 1/√3 যেটা আছে, দেখো এটার মান কত, 1/1/723 সামথিং আসবে। তাহলে 1কে এই সংখ্যাতে ডিভিজিবল করলে পারে অবশ্যই সেটা কিন্তু 1-এর থেকে ছোট হবে, যে ভাগফলটা আসবে অবশ্যই 1-এর থেকে ছোট আসবে, তাই তো। কিন্তু আমাদের এখানে বলে দেওয়া হলো, দিল কি, যেটা কি ট্যান থিটা যেটা আছে সেটা কি গ্রেটার দেন 1 হতে হবে। কিন্তু এখানে আমরা ডাইরেক্ট এখানে বলতে পারি যে ট্যান যেটা 30 ডিগ্রি সেটা কিন্তু 1-এর থেকে ছোট, মানে এই কনসেপ্টটা হবে। 30 ডিগ্রি হলে কিন্তু এটা হবে। এবার প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বললো যে দিল যে 30 ডিগ্রি যদি হতো তাহলে কিন্তু আমরা মিথ্যা বলতাম, কিন্তু প্রশ্নে বললো যে 30 ডিগ্রি হতে পারে না, তাহলে নট 30 ডিগ্রি, অর্থাৎ থিটা নট ইকুয়ালস টু 30 ডিগ্রি, অর্থাৎ প্রশ্নটা ঠিকই বলেছে যে 30 ডিগ্রি এটা হতে পারে না। কখন 30 ডিগ্রি হলে পরে এই কন্ডিশনটা হবে না, অর্থাৎ 30 ডিগ্রি হবে না। যদি 30 ডিগ্রি বলতো তাহলে মিথ্যা হতো। যেহেতু এখানে বলে দিয়েছে প্রশ্নটা ভালো করে পড়বে, আমরা অনেক সময় কী করি, সিলি মিস্টেক করে ফেলি, প্রশ্নটা না পড়ে অ্যান্সার করে দিই না। 30 ডিগ্রি হতে পারে না যেহেতু আছে, তার জন্য এটা কিন্তু আলটিমেটলি দেখো এই কন্ডিশনটাকে হোল্ড করছে, অর্থাৎ এটা বলতে পারি একটা সত্য ঘটনা, অর্থাৎ সত্য হবে। কেন? কারণ 30 ডিগ্রি যদি না হয় তাহলে অন্যান্য কেস এটা গ্রেটার দ্যান কন্ডিশনটা হোল্ড করতে পারে, তো যে কারণে এটা হবে সত্য। আর যদি 30 ডিগ্রি হতো তবে কিন্তু এটা কিন্তু মিথ্যা হয়ে যেত। ওকে, এরপরে লাস্টের আছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে বলছে দেখো যে রাশিবিজ্ঞানে অর্থাৎ স্ট্যাটিস্টিক্সে সামেশন অফ এফআই বলতে কি, দেখো সামেশন অফ এফআই বলতে বোঝাচ্ছে যে F1 F2 এভাবে কিন্তু লজিক্যালি আমরা সামেশন সেটাকে যোগ করতে পারি। তো বলছে দেখো সামেশন অফ এফআই যেটা আছে, অর্থাৎ সামেশন অফ এফআই ইকুয়ালস টু বলছে যে n, অর্থাৎ n নাম্বারের যোগফল, তাহলে অবশ্যই এটাও কিন্তু সত্য হবে, অর্থাৎ এখানে কিন্তু সমষ্টিটা বোঝাচ্ছে, তাই না। তাহলে এটাও কি হবে, সত্য হবে। বাস কনসেপ্ট আমাদের শেষ, যতগুলো সত্য মিথ্যা আছে সব কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দেখো কত নম্বর প্রশ্ন, নাম্বারই লেখেনি, 4 নম্বর প্রশ্ন বলছে দেখো 4-এর 1 নম্বর, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নেওয়ার 2.5 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। চলো আমরা বড় প্রশ্ন সলভ করব, বোর্ডটা ক্লিন করে নেই, তারপর শুরু করছি এগুলো। এরপরে আমরা আসছি 4-এর 1 নম্বরে, চলো এটা করি। তো অঙ্কটা কেমন যেন দিল, 2.5 বছর না দিলে পরে এক নিয়মেই হয়ে যেত, তো এখানে 2.5 বছর দেওয়ার জন্য 2টো নিয়ম নামাইতে হবে, আর কিছু না। তো প্রথমতই আর এর মান আছে আমাদের আর ইকুয়ালস টু 10% লিখে দিলাম। আর সময় বলছে টাইম যেটা আছে সময় সেটা হচ্ছে কি বলো তো 2.5 বছর, 2 পূর্ণ 1/2 বছর। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 বছর প্লাস লিখতে পারি কীরকম হাফ বছর, বাস এই ফর্মে লিখতে পারি। আচ্ছা, আর এখানে কি আছে, আসল যেটা প্রিন্সিপাল, আসল বলতে পি যেটা আছে এটার মানটা কত আছে, এটার মান কত দেওয়া আছে, আসল বা প্রিন্সিপালের আছে 10,000 টাকা, 10,000 টাকা, বাস। তো প্রথমতই আমরা লিখব যে সমূল বৃদ্ধি যেটা আছে, সমূল বৃদ্ধি মানে যেহেতু চক্রবৃদ্ধি বলছে, এন যখন কি বলতো 2, এন বলতে কি সময় যেটা আছে সেই সময়টা হচ্ছে কি 2 বছর, যখন আমরা কাউন্টিং করব তখন আমাদের একটা পরিস্থিতিতে আনতে হবে। তো দেখো আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে সমূল বৃদ্ধি যেটা আছে পি বলতে কি এখানে 10,000, আচ্ছা গেল এটা। আর তার পাশে কী হবে দেখো 1 প্লাস আর বলতে কত 10, এখানে হবে 100 টু দি পাওয়ার স্কোয়ার। এই দেখো এনের মান আমি 2 ধরে করব এবং পরবর্তীকালে আমি আরেকটা কী করব, আর একটা হাফ নিয়ে আসবো, বাস এই হলো অঙ্ক। পরেরটা আমি নর্মাল শুধু করব। তাহলে এখানে 10,000 লিখলাম আমি, গুণ এখানে দেখো কত আছে, এখানে আছে 0 0 কাটলে 11 হয়ে যাবে। চলো 10 প্লাস 1 ডিভাইডেড বাই 10 স্কোয়ার, তাহলে এখানে 10,000 হবে, মাল্টিপ্যান হবে 11 ডিভাইডেড বাই 10 কত আছে 2, তাহলে 2 বার লিখবো, বা 0 0 0 0 কেটে দিলাম, তাহলে এখানে 11 11 121, আর এখানে এটা 2টো শূন্য, তাহলে 2টো শূন্য, এত টাকা হয়ে যাচ্ছে। এইবার আবার আমরা লিখব যে টি ইকুয়ালস টু 1/2 বছরে সুদ হবে যেটা, সেই সুদের মানটা কী হবে দেখো, আচ্ছা এটা একটা পার্ট গেল, এই সুদের মানটা কী হবে, পিআরটি বাই লিখবো হচ্ছে কি 100, রাইট। তো এখানে বলতে পারি পি বলতে কি 10,000 আছে, লিখে দাও 10,000। আচ্ছা 10,000, এটা 10,000 তো থাকছে না, এখন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু চক্রবৃদ্ধির সুদ আছে তাই খুব হুশ করে অর্থাৎ খুব খেয়াল করে অঙ্কগুলো করবা। আর এর মান 10 আছে লিখে দিলাম, আর টি এর মান কি আছে হাফ ইয়ার, তো অবশ্যই নিচে 2 হবে, আর পার্সেন্টেজ আছে 100 লিখে দাও 100, 0 0 0 0 কাটো, তাহলে আমাদের এখানে কত থাকছে, এটা একটা কাটাকাটি করবো না থাকবে,
কাটাকাটি করেই দিই, দেখি কি হয়। তাহলে আমাদের এটা কাউন্টিং করলে কত দাঁড়াচ্ছে, 5 একে 5, 5 দুগুণ 10 শূন্য, 5 একে 5 আর একে 6, অর্থাৎ এই টাকাটা বেরোচ্ছে। তাহলে মোট, তাহলে এখানে লিখবো, এখানে লিখি যে মোট কি বলছে, সমূল বৃদ্ধি হবে। অতএব সমূল বৃদ্ধি হবে। সমূল বৃদ্ধি কবে, দেখো এই টাকাটা তার সঙ্গে আমরা যোগ করব কীরকম, এখানে আছে 605 টাকা, 605 টাকাকে যোগ করে দাও, 5 হবে, এদিকে হবে 0, এদিকে হবে 5 আর একে কত হবে 7, 2, 1, এত টাকা। এটাই কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা আমরা দুটো পার্টে করলাম। প্রথমত আমরা কী করলাম, সমূল চক্রবৃদ্ধির রুলস অ্যাপ্লাই করলাম, এবং পরবর্তীকালে যে হাফ এয়ার আছে, হাফ এয়ারের জন্য আমরা নর্মালি এই নিয়মটা করলাম। বাস, এটা সব থেকে সোজা প্রসেসের মধ্যে পড়ে। চলো খাতার মধ্যে লিখে বলো, আমি পরের অঙ্কে যাচ্ছি। এরপরে 2 নম্বর, রাম ও রহিম যথাক্রমে 5,000 টাকা ও 2,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে রাম 3,000 টাকা তুলে নিল। আচ্ছা, রামের কত ছিল, প্রথমে 5,000 টাকা ছিল, তার থেকে 3,000 টাকা তুলে নিল। এবার রামের কত থাকবে, শুধুমাত্র 2,000 টাকা থাকবে। এবং রহিম 3,000 টাকা লগ্নি করলো। তাহলে রহিমের আগে কত ছিল, 2,000 টাকা, এখন আবার 3,000 টাকা ইনভেস্ট করলে কত, 3 আর 2 5,000 টাকা হয়ে গেল। এই টোটালটাকে আমাদের কী করতে হবে, অংশধারী কারবারে করতে হবে। অংশধারী কারবার করে একটা পার্সেন্টেজ আনতে হবে, সেই পার্সেন্টেজের উপর করে আনুপাতিক ভাগার, এবং তার উপর বেস করে আমাদের অঙ্কটা করতে হবে। একদম সিম্পল অঙ্ক, কিছু নেই। তাহলে অঙ্কটা বড়ই হবে, তাছাড়া কিছু না। তাহলে আমাদের এখানে 4-এর 1 নম্বর কোশ্চিন, 2 নম্বর কোশ্চিন 4-এর 2 নম্বর। তো এই ক্ষেত্রে রাম ও রহিমের মূলধনের অনুপাত, হ্যাঁ আমরা ডাইরেক্ট লিখবো, হ্যাঁ তুমি রাম এবং রহিম লিখলেও হবে, কোনো ব্যাপার না। তো এই ক্ষেত্রে মূলধনের যদি অনুপাত লিখি, তাহলে আমরা প্রথমত লিখবো, দেখো 5,000 টাকা কত মাসের জন্য রাখলো রাম, এটা হচ্ছে 6 মাসের জন্য রাখলো, এবং তার থেকে বলছে যে 5,000 থেকে সে কী করলো, আবার আলটিমেটলি 3,000 টাকা কিন্তু তুলে নিল, তাই না? তাহলে 5 - 3,000 টাকা তুলে নিল, বাস, এটা বাকি 6 মাসের জন্য সে রাখলো। আচ্ছা, এটা গেল ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনটা যদি এখানে লেখা যদি যায়, তো লিখবো হচ্ছে আমাদের প্রথমত আছে 2,000 টাকা, তাহলে 2 ইন্টু হবে 6, এটা একটা কন্ডিশন। আর 2 × 6, এটা একটা কন্ডিশন হোল্ড করলো, এবং তার সঙ্গে সঙ্গে 2,000-এর সাথে আবার কিন্তু 3,000 টাকা যোগ হবে, এবং সেটা কিন্তু আবার 6 মাসের জন্য ইনভেস্ট হবে। বোর্ডে দেখা যাচ্ছে টোটালটা, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন অনুপাতটা যদি করি, তাহলে 5 দুগুণে কত হচ্ছে, 6 × 5 = 30,000, প্লাস হবে এখানে কত 2,000, 2 × 6 মানে 12,000 টাকা এদিকে হচ্ছে, তাই তো? তাই কি হয়, একদম তাই, যদি ভুল হয় দেখা যাবে। তো এখানে হচ্ছে 6 দুগুণে 12,000 টাকা, রাইট? আর এখানে হচ্ছে কত, 5,000, 5 × 30,000 টাকা। তো সিমিলার, দুটো ইকুয়াল চলে আসলো, আর কিছু না। তাহলে প্রথমটার ক্ষেত্রে 42,000, পরেরটার ক্ষেত্রে 42,000, তো দুটোকে অনুপাত করলে 1:1 হয়ে গেল। এবার পরের পার্টে আমাদের লিখতে হবে, দেখো যে এই ক্ষেত্রে রামের কি বলছে, যে বছর শেষে কোশ্চেনে কি বলছে, যে মোট লাভ কত হবে, তাই তো? মোট লাভ কত হবে, তো বছর শেষে রামের লাভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ কত হবে? তাহলে 800 টাকা রহিমও পাবে, কারণ দুজনের তো ইকুয়াল মূলধন। তাহলে 8 আর 8 যোগ করলে কত হবে, 1,600 টাকা, বাস অ্যান্সার শেষ। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো, যে ধরি যে মোট লাভ হয়েছে, সেটা আমরা ধরে নিলাম যে X টাকা লাভ হয়েছে। এবার দেখো রাম কার লাভের টাকা দেওয়া আছে এখানে, আচ্ছা রামের লভ্যাংশ মানে কি হবে, ইকুয়ালস আমরা কি বলতে পারি, যে এই দেখো অনুপাতিক ভাগারে বলতে পারি যে এটা যদি 1x হয়, দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে 1/2, রামের ক্ষেত্রে 1/2 ইন্টু হবে x, এই পার্টটাই আমাদের কিন্তু দেখো দেওয়া আছে কত, 800 টাকা, রাইট? তাহলে বা দিয়ে লিখবো, দেখো এখানে x = লিখতে পারি যে 800 মাল্টিপাল লিখবো হচ্ছে 2 ইকুয়ালস লিখবো 1,600 টাকা, অর্থাৎ মোট লাভ হবে সমান লিখবো হচ্ছে 1,600 টাকা, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অঙ্কটা তাড়াতাড়ি লিখে ফেলো খাতার মধ্যে। আমরা 3 নম্বর অঙ্কতে যাচ্ছি। 3 নম্বর অঙ্ক কী বলছে এখানে, যে A:B:C:D দেখা হলো। আচ্ছা চলো করছি, তাড়াতাড়ি টুকে ফেলো। আচ্ছা এখানে দেখো 30,000 হবে, 3,000 ছিল, তো যাই হোক এইটা হলো বিষয়, আর বাকি ক্যালকুলেশন ঠিক আছে। চলো নামিয়ে ফেলো।
এবার আমরা 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বরে দেখো বলেছে যে A:B:C:D হলে পারে, তার মানে আমরা এক্ষেত্রে লিখতে পারি A:B = আছে, C:D আছে, এই হলো আমাদের অঙ্কটা রয়েছে। তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি A/B = C/D আমরা লিখবো কে ধরলে এটা আমরা আচ্ছা কে ধরতে পারি, কে ধরেও করতে পারি বা কে না ধরেও করা যেতে পারে। তো এই আমাদের কন্ডিশনটা দেওয়া আছে, কে ধরে করলে সোজা হবে, আর নর্মাল 2 নম্বরের অঙ্ক অতটা না করলেও হবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে A:B দেখো C:D, তার মানে হচ্ছে A/B, আর এদিকে লিখতে পারি C/D। এবার উভয় পক্ষে আমরা কি করব, একটা টেকনিক্যালি A/B -1 করে দাও, এদিকে C/D -1 করে দাও, বাদে লেখো A-B হলো ডিভাইডেড বাই B হলো C-D হলো ডিভাইডেড বাই হলো D। বাস এই একটা কন্ডিশন, D না এটা হচ্ছে B, তাহলে এটা D। আচ্ছা ওকে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা টেকনিক্যালি করতে পারি যে পরেরটা করতে পারি যে এই ক্ষেত্রে আচ্ছা সলিউশনে আমাদের কিছু প্রমাণ আছে A:B, তাহলে এখান থেকে A-B এটা হয়ে গেল আমাদের B, আর C-D এটা হয়ে গেল কি হয়ে গেল D। বাস দিস ইজ না প্রমাণ তো হবে, এটা প্রুফ হবে, বাস গল্প শেষ। প্রমাণ করতে বলছে, গল্প হয়ে গেল কমপ্লিট। A-B চিহ্ন B, C-D চিহ্ন আছে D, বাস এটা হয়ে গেল, বাস প্রমাণ। হ্যাঁ এটা অনুপাতে লিখতেই পারি, অতএব A-B এখানে লিখে দিই B, এই ফর্মুলা লেখা যেতে পারে, এই ফর্মুলা লেখা যেতে পারে C-D, আর এদিকে লিখবো চিহ্ন D, বাস প্রুফ হয়ে গেল। চলে আসছে আমরা এরপরে কত নম্বর অঙ্ক করব, 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে বলছে দেখো যে যদি α³ + β³ = b³ - 3abc = a/a³ হয়, তবে দেখাও যে ax, bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। আচ্ছা বীজদ্বয় আলফা এবং বিটা হবে। তো কোশ্চেনটা দেখি, ax² প্লাস লিখবো হচ্ছে ax² আছে কি -bx প্লাস লিখবো হচ্ছে c, এটা = 0 আছে। দ্য কন্ডিশন ইজ a≠0। আচ্ছা এখানে জানো a≠0 মানে কি, এ যদি 0 হয়ে যায় তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণই হবে না, আর দ্বিঘাত সমীকরণ যদি না হয় তাহলে আলফা বিটা বীজ কেন হবে, এই হলো বিষয়। তার জন্য ≠ এই লেখাটা লেখা হয়। অনেকে বলে যেটা কেন হয় ≠ 0, এই কারণে হয়। আচ্ছা এরপরে আমরা ধরলাম যে বীজ যেটা আছে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, এই দুটো বীজ আছে। তাহলে আলফা এবং বীজ যদি দুটো বীজ হয়, যে আলফা বিটা হচ্ছে কি এই সমীকরণের বীজ, তাহলে পরে বীজদ্বয়ের সমষ্টি যেটা হয়, সমষ্টি বলতে সামেশনটা যোগফল যেটা আছে সেটা কি হয় আলফা প্লাস বিটা। এখান থেকে আলফা এবং বিটা যদি আমরা বলি তাহলে কি আসবে দেখো -b/a, আমাদের সূত্রতে কি বলে -b/a, তাহলে দেখবো দেখো -b/a, তাই তো, কারণ এখানে একটা মাইনাস আছে আর আমাদের সূত্র তো মাইনাস আছে, তাহলে আমাদের কি আসছে b/a, এই ফর্ম আসলো। এবার আসছে বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আমাদের আলফা বিটা করতে হবে। আলফা বিটা মানে কি c/a, তাহলে c/a আমাদের এটা হয়ে গেল। তো দুটো কন্ডিশন পেলাম। এইবার আলটিমেটলি আমরা যে দ্বিঘাত সমীকরণটা পাবো, দেখো আমাদের কন্ডিশন দেওয়া আছে α³ প্লাস β³, α³ প্লাস β³, এটার মানটা আমাদের কত হবে। তাহলে এখানটায় যদি আমরা বসাই α³ প্লাস β³ মানে আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস 3 অফ আলফা বিটা ইন্টু বলবো যে আলফা প্লাস বিটা। এবার আলফা প্লাস বিটার কিউব মানে কি আছে b/a, এর উপর হবে কিউব -3 ডট আলফা বিটা মানে কি আছে এখানে c/a, লিখে দাও c/a, আর এখানে লিখবো হচ্ছে b/a, বাস এটা হয়ে গেল। তাহলে b³ বাই হচ্ছে a³ মাইনাস হচ্ছে কি 3bc বাই হবে a², বাস এখানে এটাকে কিউব যদি রেখে দিই তাহলে আমাদের কি আসছে b³ আসছে -3abc আসছে। এটাই তো হচ্ছে, বাস এটাই হলো, ঠিক আছে, বাস হয়ে গেল। অতএব লিখবো যে অতএব আলফা কমা বিটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেলো। আলফা কমার বিটা কী হবে, আলফা বিটা সম্ভবত দেখো আলফা বিটা হলো x² ax² মাইনাস bx প্লাস লিখবো c = 0 সমীকরণের বীজ। বাস আমাদের এটাই কিন্তু হয়ে গেল সলিউশন, বা প্রমাণ করতে বলছে কি না, বাস এটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স ছিল, কিচ্ছু নেই। তো এটা টুকে ফেলো। এরপরে আমরা পরের অঙ্ক করব। 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী, ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত। চলো কোশ্চেনটা সলভ করব।
এটা টুকে বেলা আমি মুছবো। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা একটু ক্রিটিক্যাল টাইপেরই, জাস্ট ছবিটা আঁকলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমতই আমরা বেগে বেগে করি। দেখো এখানে বললো যে 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট ত্রিভুজ, ত্রিভুজের বলছে কি পরিকেন্দ্র। তো আমরা নর্মালি একটা ত্রিভুজ যদি অঙ্কন করি তাহলে পরে এরকম পাবো আমরা। ছবিটা একটু ভালো করেই আঁকি না, আমি অত ভালো ছবি আঁকতে পারি না। চলো একটা ত্রিভুজ অঙ্কন করি। তো এই হচ্ছে তার পরিকেন্দ্র, বিষয়টা আসবে এরকমভাবে, এরকম ধরো হবে ছবিটা। এটা এ দাও, এটা বি দাও, এটা সি দাও। তো 60 ডিগ্রি বলছে, এটা ধরো 60 ডিগ্রি ধরলাম। তাহলে 60 ডিগ্রি যদি হয় তাহলে পরে দেখো আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে এটার নাম দিয়ে দাও হচ্ছে ডি কোণ। তাহলে পরে এডিবি যেটা আছে, এই এডিবি কোণটা কি বলো তো? এডিবি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এটা কিন্তু সেন্টারে দেখো কেন্দ্রস্থ কোণ, এই যে এটা কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ এটা কেন্দ্রস্থ কোণ দাঁড়াচ্ছে। আর বহিস্থ কোণ যেটা আমাদের বহিস্থ কোণের মান কিন্তু দেওয়া আছে সেটা 60 ডিগ্রি। তাহলে পরে আমরা এই ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ যেটা আছে অর্থাৎ এডিবি যেটা আছে, আমরা জানি যে 2 ইন্টু বহিস্থ কোণ হয়। একটা ফর্মুলা পড়েছিলাম বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে, সম্ভবত উপপাদ্য ছিল, উপপাদ্য দেখবার একটা স্টেটমেন্ট ছিল, তো ডাবল হয় তাই না? তাহলে 2 ইন্টু হবে এক্ষেত্রে যে 60 ডিগ্রি কোণটা আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কোণটা অর্থাৎ এই যে 60 ডিগ্রিটা আছে, যে 60 ডিগ্রির সাথে আমরা গুণ করে দেবো, কারণ ডাবল হয় বহিস্থ কোণের সাথে। তাহলে 120 ডিগ্রি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বাস এবার আমরা চলে আসছি পরের প্রশ্ন। পরে 6 নম্বর প্রশ্ন আছে, এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো, যেখানে বলেছে যে এ গ্রেটার দেন বি। এই কন্ডিশনে আমাদের হোল্ড করতে হবে। আচ্ছা, তো এবিসি যদি সমকোণী হয়, এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় আমাদের? দেখো ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি যে লম্ব বলতে এবি, ভূমি বলতে বিসি এবং এসি বলতে অতিভুজ। তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস আমরা লিখবো কীরকম? এবি স্কোয়ার প্লাস লিখবো হচ্ছে কি বিসি স্কোয়ার। এটা কিন্তু তোমরা সবাই জানো যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, যে তার অতিভুজের স্কোয়ার ইকুয়ালস কি লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রাইট? তো এখানে দেখো বাহুর কথা বললো কি, যে এ এবং বি, এ বি এই দুটোর মাধ্যমে টোটাল সিস্টেমটা আমাদের দেখাতে হবে, মানে টোটাল সিস্টেমটা দেখাতে হবে যে এ বির মাধ্যমে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা রুলসে বলে, তো রুলসে তোমরা ডাইরেক্ট এটা করতে পারো যে এটা হবে হচ্ছে কি বলো তো, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এবি বাহু এবি যদি আমরা ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এই টোটালটা। আর লম্বটার ক্ষেত্রে কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, বা তুমি ভূমির ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারো। তাহলে অতিভুজটা কী হবে? সামেশনের যোগফলটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। আর এই যেটা হবে এটা কী হবে বলো তো? 2 অফ এ বি হবে। বাস এটা একটা সুন্দর একটা রুলসের মধ্যে পড়ে, সেই রুলসটা তোমাদের মনে রাখতে হবে, এভাবে রাখতে পারো। আর যদি বলো যে এটা কীভাবে আসছে, তার জন্য আমরা কিন্তু একটা সুন্দর প্রমাণও দেখাতে পারি। সেই প্রমাণটা কীরকম? দেখো নর্মালি আমরা কি জানি যে এসি স্কোয়ার, এই যেটা কন্ডিশনাল প্রমাণ করতে হবে, এসি স্কোয়ার মানে এই পার্টটাকে যদি আমরা ভাবি, তাহলে এসি স্কোয়ার মানে কি? এসি স্কোয়ার মানে এখানে দেওয়া আছে এটাই কিন্তু এসি, হ্যাঁ এটাই হচ্ছে এসি। এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে এবি, আর এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে বিসি। বিসি ইকুয়ালস টু বিসি, আচ্ছা এখানে লিখে দিই বিসি ইকুয়ালস টু দিস ওয়ান। এবার কথা হচ্ছে প্রমাণ যদি করি, তাহলে এসি স্কোয়ার মানে কি? দেখো কন্ডিশনে কি বলছে যে এ গ্রেটার দেন বলেছে বি, এই কন্ডিশন অনুসারে কিন্তু আমরা এটা বলতে পারি। আচ্ছা, এসি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, তার উপর হবে স্কোয়ার, এটা গেল একটা পার্ট। এবার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে লিখবো এবি স্কোয়ার প্লাস লিখবো দেখো বিসি স্কোয়ার যদি করি, তাহলে এখানে কি আছে? এ স্কোয়ার মাইনাস লিখবো বি স্কোয়ার, তার উপরে স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বলতে এই যে 2ab আছে, 2ab আছে, তার উপর আমরা কী লিখবো? স্কোয়ার লিখবো। এবার এটার মানে কি হচ্ছে? দেখো এ টু দি পাওয়ার 4 দাঁড়াচ্ছে, মাইনাস হচ্ছে দেখো 2 অফ এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে কি আসছে দেখো এখানে আসছে আমাদের বি টু দি পাওয়ার 4 আসছে, এখানে আসছে 4 অফ এ স্কোয়ার বি স্কোয়ার। তো টোটালটাকে যদি আমরা কাউন্টিং করি, ও এটা তো প্লাস ফর্ম হবে, এটা প্লাস, এটা প্লাস, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস লিখবো 2 অফ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস লিখবো বি টু দি পাওয়ার 4। আলটিমেটলি এটাও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ারের ফর্মেশন যাচ্ছে। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম যে এই ক্ষেত্রে এই এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো এই ক্ষেত্রেও যেটা আসছে, এই ক্ষেত্রে দেখো এটাও কিন্তু তাই আসছে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট অর্থাৎ ইকুয়াল চলে আসছে। তাহলে পরে আমরা যে
তিনটি বাহু পাচ্ছি, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো, তিনটি বাহুর মাধ্যমে প্রকাশ করতে বলছে এখানে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে এই বাহুতনটা কি হবে, এটাও একটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে, একটা হবে কীরকম, একটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম, আর একটা হবে 2ab। বাস এটাই কিন্তু আমাদের সুন্দর একটা অ্যান্সার বেরিয়ে গেল। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ তিনটি বাহু হবে। তো তিনটি বাহু হবে বলতে এই তিনটে বাহু হয়ে গেল। কীভাবে হচ্ছে একদম ডিটেলস কিন্তু আমরা প্রমাণ করে দেখেও গেলাম যে এইভাবে হতে পারে। তাহলে কোনো রকম কনফিউশন আমি রাখলাম না এখানে। এরপরে আমরা চলে আসছি পরের প্রশ্ন। দুটি বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। পি এ বি = 80 ডিগ্রি, পিসিডি এর বৃত্তীয় মান কত হবে? আচ্ছা, এই অঙ্কটা কিন্তু অনেক ইজি একটা অঙ্ক, জাস্ট ছবিটা অঙ্কন করতে হবে। এই ক্ষেত্রে দুটো বৃত্ত অঙ্কন করতে হবে এবং সেই দুটো বৃত্ত কীভাবে ছেদ করছে সেটা যদি করে দিতে পারি তাহলে মুখে মুখে আমাদের সলিউশনটা হয়ে যাবে। তো অঙ্কগুলো টোকো, আমি পরেরটা করি। অঙ্ক নম্বর 7। তো ছবিটা খুব ক্রিটিক্যাল ছবি আঁকতে হবে, ওটাই ভাবছি। দুটি বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা চলো আমরা ছবিটা সুন্দর করে এঁকে নিই, তারপরে ম্যাথমেটিক্সটা সলভ করি। তাহলে পরে দুটি বৃত্ত, এই একটা বৃত্ত আর এখানে আর একটা বৃত্ত অঙ্কন করলাম, হয়ে গেল। তাহলে এ বি, এই বৃত্তটার নাম দিয়ে দিই আমরা, একদম টোটালটা কানেক্ট করে দিই। আর এইদিকে এই বিন্দুটাকে ছেদ করবে, মানে এইভাবে চলে যাবে। এই একটা বিষয় না, একদম এন্ডিং পয়েন্ট দিতে লাগবে। এটা হলো এন্ডিং পয়েন্ট, এটা গেল। তো এই হলো আমাদের ছবি। নাম দিয়ে দিই এ বি, তারপরে দেবো হচ্ছে এ বি দিলাম, এ বি এ বি, এটা তো হলো। এরপরে ছবিতে বলছে দেখো পি এবং কিউ বিন্দুগামী, এটা ধরলাম পি বিন্দু, এটা ধরলাম কিউ বিন্দু। আচ্ছা, তারপরে বলেছে বৃত্তটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে। ক্রিটিক্যাল ছবি একটা, পি এ বি। পি এ বি মানে এই কোণটার মান হবে কত বলো তো? এটার মান হচ্ছে 80 ডিগ্রি। বাস এতটুকু বুঝতে পারলাম। এই অঙ্কটার ছবিটা খুব ক্রিটিক্যাল টাইপসের, বাস এটা বুঝতে পারলেই হয়ে যাবে, আর কিছু না। পিসিডির মান কত? এবার পিসিডি, পি সি তো দেওয়া হয় না, পিসি, এটা যদি সি দেই তাহলে কী হলো পিসি ডি, পিসিডি, এটা যদি ডি দেই তাহলে পিসিডি, হাত কোনো দিনও হতে পারে না। তাহলে এটা দিতে হবে, এটা দিতে হবে সি, এটা দিতে হবে ডি। তো ছবিটাই কেমন যেন হয়ে গেল, পি সি ডি। হ্যাঁ, এইবার ঠিক আছে। এই কোণটার মান আমাদের বের করতে হবে, আর কিচ্ছু না। এই কোণটার মান বের করতে পারলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি তথ্য পেলাম? প্রথমত পি এ বি পেলাম। পি এ বি এটা হচ্ছে 80 ডিগ্রি দেওয়া আছে, লিখলাম। এইবার যদি বলি যে এখান থেকে আমাদের পি কিউ ডি এবং আর একটা আসবে কি পি কিউ ডি যদি বের করি, এবং পি কিউ ডি আর হচ্ছে আচ্ছা পি কিউ বি এই, আচ্ছা এটা তো একটা রেখা বলছে, এরকম টানে দিলাম আমি। তো এই ক্ষেত্রে পি কিউ ডি এটা একটা কোণ আসবে, এটার মান বের করতে হবে। তাহলে পি কিউ ডি যেটা আছে, পি কিউ ডি একটা পাবো না, পি কিউ ডি একটা পাচ্ছি, আর একটা পাবো কি পি কিউ বি একটা, এই দুটো কোণ মান বের করতে হবে। তো পি কিউ বি যেটা আছে, তো পি কিউ ডি, আচ্ছা এটা 180 থেকে আমরা এই 80টা বিয়োগ করে দেবো, বাস বৃত্তর ক্ষেত্রে তাই হয়। তাহলে এটা 100 হয়ে গেল, বাস হয়ে গেল। আর পি কিউ ডি এটাও ঠিক 180 ডিগ্রির থেকে এই কোণটা বিয়োগ করে দেবো, তাহলে মাইনাস হয়ে যাবে আমাদের 100। আচ্ছা অ্যাকচুয়ালি এটা আগে লিখতে, ওটা পরে লিখতে লাগতো, যাই হোক এটা আমাদের 80 হয়ে গেল। ওকে, এই তো গেল কনসেপ্ট। এবার আমাদের এখান থেকে আনতে হবে পিসিডি। তো এটা সমান সমান কত হতে পারে? তাহলে এখান থেকে 180 থেকে যেটা আমি পাচ্ছি, মানে এই কনসেপ্টটা যেটা আছে, এটাকে জাস্ট বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 180 মাইনাস লিখবো হচ্ছে 80 সমান হয়ে যাবে কি শুধুমাত্র 100 ডিগ্রি। অ্যান্সার 100 ডিগ্রি বেরোলো। এবার 100 ডিগ্রি লেখা যায়, 100টাকে তোমাদের বইতে যেরকম আছে এটাকে আমরা লিখতে পারি পাই বাই
180, তাহলে পরে 0 0 কাটলাম, তাহলে আমাদের কত আসছে, এটা যদি কাটি তাহলে পরে 9 হচ্ছে, এদিকে হচ্ছে 5, তাহলে আমাদের আসছে কত 5π/9, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। অর্থাৎ আলটিমেটলি এই কোণটা কিন্তু আমাদের 80 চলে এলো, না 80 না, এটা হচ্ছে 100 চলে এলো। আর বাকি কোণগুলো পিকিউডি যেটা আছে পিকিউডি, এটার মান আমাদের কত বেরোলো, 80 বেরোলো। আর আরটা কোণ কী আছে, পিকিউডি গেল, আর এইটার মান তো আমাদের 100 বেরিয়ে গেল। আর একটা স্ট্রেট লাইনের ফর্মুলাতেও বলে যে টোটালটার মান 180 ডিগ্রি হয়, বাস টোটাল সব দিক দিয়ে কিন্তু আমাদের অ্যাকুরেট অ্যান্সার বেরিয়ে গেল। যাই হোক, খুব ক্রিটিক্যাল অঙ্ক ছিল এটা, মেন ছবিটা আমার কাছে তো ক্রিটিক্যালি মনে হলো। তো এইগুলো অঙ্ক, এই জিওমেট্রির অঙ্ক সবসময় মাধ্যমিক ক্রিটিক্যালি করা হয়। তো জিওমেট্রি প্রচুর প্র্যাকটিস করো, সব টপিক হয়ে যাবে কভার। এই জিওমেট্রির ছবি আঁকা, কারণ পরীক্ষাতে বিশাল বড় একটা টেনশন থাকে, এটা প্রেশার কাজ করে ব্রেনের মধ্যে, তো সেখানে জিওমেট্রির ছবি এঁকে অঙ্ক করা খুব চাপ। তো অবশ্যই জিওমেট্রি পার্টগুলো ভালো করে প্র্যাকটিস করবা, যত রকম জিওমেট্রি পাচ্ছ করো। ওকে, এরপরে 8 নাম্বার করবো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে পার্শ্বতলের ক্ষেত্রফল ও ভূমির ক্ষেত্রফলের কত গুণ? আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ হবে? তো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, এটা করি। কোশ্চেন নাম্বার 8, কী জানি এখনকার কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যালি মনে হচ্ছে আমার কাছে। তো দেখো, প্রথমতই আমরা একটা ছবি অঙ্কন করে নিতে পারি। এই হচ্ছে একটা শঙ্কু, অবশ্যই শঙ্কুর ক্ষেত্রে বা যে কোনো পরিমিতির ক্ষেত্রে ম্যাক্সিমাম টার্গেট করবার ছবিগুলো এঁকে নেওয়া, তাহলে পরে ভালো হবে। হ্যাঁ, এবার আমরা যদি বলি উচ্চতা যেটা আছে, উচ্চতা যেটা হাইট, সেই উচ্চতাটা কি বলছে এখানে যে 2:1 উচ্চতা এবং ব্যাসার্ধ, উচ্চতা ব্যাসার্ধ, এটা দেওয়া আছে কেউ বলো তো 2:1। অতএব উচ্চতা সমান সমান লিখতে পারি আমরা, একটা এক্স নিয়ে আসবো, তাহলে 2x হয়ে যাবে। আর ব্যাসার্ধ যেটা আছে সেটা হয়ে যাবে কি বলো তো, এটা হয়ে যাবে x। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে 2x হয়ে গেল, আর এটা হচ্ছে কি x। এই তো বিষয় গেল, আর তো কিছু এখানে থাকছে না, এই তো গেল। এটা মানে হচ্ছে কি বলতো, উচ্চতা বলতে h, এর ব্যাসার্ধ বলতে r। আচ্ছা, এটা তো গেল কনসেপ্ট। এবার বলছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা লিখি, পার্শ্বতলের ক্ষেত্রফল, না এই অঙ্কটা সোজাই আছে, সোজা, একদম সোজা কনসেপ্ট। পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে লিখবো হচ্ছে পার্শ্বতল মানে কি πr/l, πr/l হয়, তাহলে πr/l হবে। তাহলে πr/l বলতে পাই রেখে দিই, আর এল বলতে কি দাঁড়াচ্ছে দেখো, এই ক্ষেত্রে পাই, আর আর বলতে কি দাঁড়াচ্ছে আমাদের হচ্ছে 2 আর বলতে কত এক্স, তাই তো, এটা এক্স হলো। আর এল এর মানটা আমাদের আবার বের করে নিতে লাগবে। এই তো একটা ক্রিটিক্যাল ব্যাপার দেখলো, এল মানে কি হবে √2x² প্লাস লিখবো x²। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 2 × 4 আর 1 × 5, অর্থাৎ 5x² পাচ্ছি আমরা। তো বলবো যে x√5, এটা হচ্ছে এল এর মান। এল এর মান কত বলো তো, x√5, বাস এটা আমাদের এল এর মান। তাহলে এখানে লিখতে হবে x√5, তাহলে π√5x², এটা আমরা পেলাম। একটা টপিক গেল। আর নেক্সটে কী আছে, ভূমির ক্ষেত্রফলের কত গুণ। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কি, তো লিখবো ভূমির ক্ষেত্রফল। আচ্ছা, কত গুণ, এখানে আর কিছু বলছে না। ভূমির ক্ষেত্রফল বলতে πr² হয়, তাহলে πr² মানে কি আমাদের, পাই মানে হচ্ছে এখানে লিখবো হচ্ছে পাই লিখে দিলাম, আর πr² বলতে এখানে x² এর মান হবে, বাস এটাই হলো আমাদের বিষয়, চলে এলো। এবার কত গুণ বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে কত গুণ, বাকি পোর্শনটা এখানে করতে পারবো। পার্শ্বতলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ভূমির ক্ষেত্রফল। তাহলে এখানে লিখতে পারি কীরকম, π√5x² ডিভাইডেড বাই πx²। তাহলে পাই কাটলো, x² কাটলো, সমান সমান √5 থেকে গেল। তো আমার তো ওখানে জায়গা হচ্ছে না, আমি এখানে লিখে দিই। হ্যাঁ, তোমরা এখানে অবশ্যই দেখবা বাকি পোর্শনটা।
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 500 তলের ক্ষেত্রফল সমান সমান এই দেখো ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ √5 মাল্টিপল অফ কি পাচ্ছি ভূমির ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি হবে √5 গুণ হবে। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো তোমরা তাড়াতাড়ি খাতার মধ্যে লিখে ফেলো, তারপরে আমি পরের অঙ্কে যাব। পরের অঙ্ক দেখো, এটা যেটা আছে 9 নম্বর, একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনাকার ও একটি ঘনকাকার বক্সের মধ্যে আয়তঘনাকার বক্সটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে উচ্চতা 7 গুণ ও 3 গুণ, সবচেয়ে বেশি কয়টি ঘনকাকার বক্স আয়তঘনাকার বক্সে রাখা যাবে। অঙ্কগুলো না অনেক বড় বড় লিখছে, কিন্তু অঙ্কগুলোর মধ্যে ওইরকমভাবে কিছু নেই যে কঠিন। তো তাড়াতাড়ি টুকে ফেলো, আমি পরে দুটো অঙ্ক করি। 9 নম্বর, হ্যাঁ। তো অঙ্কটা দেখো অত ক্রিটিক্যাল বলবো না, একটু কনসেপচুয়াল বোঝো। তো এই ক্ষেত্রে আয়তঘনাকার ক্ষেত্রের দেখো প্রথমত তার উচ্চতা যেটা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেগুলো কিন্তু ডিটেলস বলে দিচ্ছে, তাই না? তো প্রথমত যে আয়তঘনাকার যেটা আছে, ঘনকার বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, কি পাচ্ছি দেখো, প্রথমত বলছে যে তার দৈর্ঘ্য যেটা আছে একটা পাবো প্রস্থ, একটা পাবো কি বলতো উচ্চতা পাবো, উচ্চতা। আচ্ছা, এই তিনটা লিখলাম। এইবার প্রশ্ন দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থ বক্সটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে উচ্চতার 7 গুণ এবং 3 গুণ, তার মানে উচ্চতার 7 গুণ, তাহলে উচ্চতাটাকে আমাদের ফিক্সড এক্স ধরে নিতে লাগবে, কোনো প্রবলেম নেই। তো উচ্চতাটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে পরে প্রস্থ কি বলছে যে উচ্চতার 3 গুণ, বলতে প্রস্থ হচ্ছে 3x হবে, আর দৈর্ঘ্যটা কী হবে তার 7 গুণ, বলতে 7x। বাস এই হয়ে গেল আমাদের কনসেপ্ট। তাহলে প্রথমত উচ্চতাটা এক্স আর বাকিটা আমরা ধরে নিলাম। আচ্ছা, আর একটা কনসেপ্টও কিন্তু আমাদের এখানে কাজ করবে, আচ্ছা পরেই বলি সেটা। তো এই ক্ষেত্রে তার আয়তনটা কত হবে, দেখো আয়তনটা হবে দেখো 7x.3x, কারণ আয়তনটা কী হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা হয়, তাহলে 3x.x, তাহলে 7 অর্থাৎ 21x এর কিউব হবে, এটা হলো। এবার ঘনকের আয়তন কি হয় আমরা জানি, তো ঘনক যদি ধরো সাপোজ এক্স হয়, বাহু যদি এক্স হয়, তাহলে এক্স এর কী হয় কিউব হয়, রাইট? এবার কতগুলো ঘনক ওই আয়ত ঘনকার বস্তুর মধ্যে যাবে, কিছু না জিনিসটাকে রেশিও করে দিতে পারি বা ভাগ করে দিতে পারি, তা আমাদের চলে আসতে পারে। এবার লিখবো যে মোট কতগুলো ঘনক রাখা যাবে, লিখবো যে মোট ঘনক রাখা যাবে। দেখো এখানে 21x³ ডিভাইডেড বাই হবে x³ এটা কাটো সমান সমান 21 হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ 21টি আমরা রাখতে পারবো। বাস সর্বমোট 21টি আমরা রাখতে পারছি। আচ্ছা হয়ে গেল। নেক্সটে আছে 10 নম্বর, যে a = b, দেখো এখানে বলছে a = b sin θ + cos θ এবং c = d sin θ - cos θ হলে a ও c এর থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। মানে থিটা রাখা যাবে না, থিটা বর্জিত মানে কি, যেখানে থিটা এলিমিনেশন করতে হবে, থিটা বলে কিছু থাকবেই না। তো থিটা বাদ দিয়ে আমাদের এবিসির মধ্যে একটা সুন্দর সম্পর্ক আনতে হবে। তো আমরা করছি 10 নম্বরটা, এটা লিখে ফেলো, ভিডিও পজ করুন এত। আচ্ছা, a বলছে কি, যে বলছে b sin θ প্লাস বললো cos θ, এরকম আছে ফরমেশনে। আর একটা আছে যে c = d দিয়ে কি বলছে যে sin θ - cos θ, sin θ - cos θ, এটা আমাদের অঙ্কটাতে আছে। তো এই ক্ষেত্রে আমাদের সবথেকে সিম্পল হবে a/b ফর্ম নিয়ে আসো। sin θ ত্রিকোণমিতির খুব সুন্দর সুন্দর টপিক তোমরা ক্লাস 11-এ গিয়ে শিখবে, ওখানে আরও ইজি মনে হবে তখন এই অঙ্কগুলো দেখলে পারে। আচ্ছা, c/d মানে কি হবে, sin θ মাইনাস হয়ে যাবে cos θ, এটা ইকুয়েশন নাম্বার 2 করো। এবার ইকুয়েশন 1টাকে এবং ইকুয়েশন 2টাকে যদি আমরা স্কোয়ার করে দেই, ইকুয়েশন 1 ও 2কে বর্গ করে যোগ করে পাই, তার মানে কি, তার মানে হলো a/b, দেখো এই a/b হোল স্কোয়ার
প্লাস লিখবো বি না সি বাই ডি এর হোল স্কয়ার। আর একটা কলম হবে, এই ক্ষেত্রে দেখো এই ফর্মটা হচ্ছে, তাহলে এখানে হবে সাইন থিটা প্লাস হয়ে যাবে কস থিটা এর হোল স্কোয়ার, প্লাস এটা হবে কি বলতো সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার। বাস এবার এখান থেকে আমরা বের করতে পারি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডাইরেক্টও বলে দেওয়া যায়, কোনো ব্যাপার না, প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস এইটাকে ভাঙলে লিখবো সাইন স্কোয়ার থিটা মাইনাস লিখবো 2 সাইন থিটা কস থিটা প্লাস লিখবো কস স্কোয়ার থিটা। বাস হয়ে গেল। এবার দেখো 2 সাইন থিটা কস থিটা কেটে গেল, তাহলে আমাদের সাইন স্কোয়ার থিটা এখানে একটা আছে আর এখানে কস স্কোয়ার থিটা, এই টোটালটা দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কী হয়, সূত্রতে বলে ত্রিকোণমিতিতে 1 হয়। আর সিমিলার হয়েছে দেখো এখানে আছে সাইন স্কোয়ার থিটা আর আছে কস স্কোয়ার থিটা, এই দুটোকে মিলালেও কিন্তু আমাদের 1 হচ্ছে, তাহলে 1 and 1 = 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই কিন্তু আমাদের হয়ে গেল। এটাই কি চেয়েছে? এটাই কিন্তু থিটা এলিমিনেট মানে থিটা বর্জিত পথ। ওকে, থিটা বর্জিত পথ কিন্তু এটাই। দেখো এখানে আমরা যদি বলি আলটিমেটলি কী পাচ্ছি, এ বাই বি প্লাস পাচ্ছি সি বাই ডি। এর পরের অঙ্ক করবো, হ্যাঁ। তো দেখো এটা হচ্ছে বিষয়, অর্থাৎ এ বাই বি হোল স্কোয়ার প্লাস বলবো সি বাই ডি হোল স্কোয়ার = 2। এটাই কিন্তু আলটিমেটলি আমরা বলবো কি থিটা বর্জিত পথ, বা আমরা কিন্তু এক্ষেত্রে থিটা এটা কিন্তু এলিমিনেশন করলাম, হয়ে গেল। আচ্ছা নেক্সট কত নাম্বার আছে? 11 নাম্বার। আচ্ছা বোর্ডটা ক্লিন করতে হবে, তারপরে 11 নাম্বার করি। আচ্ছা এর পরের অঙ্কটা দেখো বলেছে এখানে, যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতিকোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমাদের মেনলি ছায়ার যে দৈর্ঘ্যটা আছে তার কম্পারিজন মানতে হবে। তো ছায়ার দৈর্ঘ্য x1 x2 করে সেটাকে > করলে পরেই হয়তো হয়ে যাবে। চলো আমরা সলভ করি। তো প্রথমত ধরি যে একটা ছবি ড্র করে নিতে লাগবে। আচ্ছা উন্নতিকোণ বলছে তো এখানে, তো এই পয়েন্টটার নাম দেবো আমরা এ, আর এখানে দিলাম হচ্ছে বি, এটার নাম দিলাম সি, আর লাস্টে এটা হচ্ছে x1। এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে x1। আচ্ছা এটা গেল। আর এক্ষেত্রে এটা ছায়াটা বাড়ছে, আর ধরো এই কোণটা হচ্ছে ধরলাম হচ্ছে থিটা। ওকে, আর কিছুক্ষণ পরে ছায়া দৈর্ঘ্য আর একটু বাড়লো, এটা দিলাম হচ্ছে ধরো ডি বলে একটা পয়েন্ট। এই কোণের মান দিতে হবে, এটা দিলাম হচ্ছে ফাই। ওকে, থিটা এবং ফাই দুটো কোণ উৎপন্ন হচ্ছে। আর এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা যেটা আছে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্তটা হচ্ছে কি বলতো, এই পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা হচ্ছে, আচ্ছা এখানে তীর চিহ্ন হবে না, এটা এইভাবে হবে। ওকে, এটা হচ্ছে x2। বাস ছবি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো ছবি কমপ্লিট, এবার বাকিটা সলিউশন করবো, আর কিছু না, প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমতই আমরা ধরবো যে আচ্ছা এখানে একটা উচ্চতা ধরতে হবে, সেটা হচ্ছে h ধরলাম। এবার আমরা প্রথমত লিখবো, দেখো বিসি যে পার্টটা থাকবে বিসি, এটা হচ্ছে কি আছে আমাদের বিসি যেটা আছে সেটা হচ্ছে x1 ধরলাম, আর এবি যেটা আছে সেটা হচ্ছে h ধরলাম, আর বিডি যেটা আছে সেটা ধরলাম হচ্ছে কি x2। আর কোনগুলো লিখলেও হবে না লিখলেও হবে, এক্ষেত্রে আমরা ডাইরেক্ট চলে লিখি যে দেখো অবভিয়াসলি এই থিটা কোণ কিন্তু ফাইভ থেকে বড় হবে, তাই না? তাহলে থিটা গ্রেটার দেন কিন্তু ফাই আমরা বলতে পারি। এইবার এখান থেকে আমরা কি করবো বলো তো, থিটা = ফাই গ্রেটার দেন ফাই। যদি তাহলে উভয় পক্ষে ট্যান নিয়ে নিতে দিই, তাহলে ট্যান থিটা গ্রেটার দেন কী হবে, ট্যান অফ ফাই হয়ে যাবে। ব্যাস, আবার এখান থেকে আমরা কি করব, অপোজিট ভার্সনে যদি ঘুরিয়ে দিই তাহলে কি আসছে আমাদের এক্ষেত্রে, বা দিয়ে লিখলে পরে দেখো এই ক্ষেত্রে বা দিয়ে যদি লিখে তাহলে ট্যান থিটা গ্রেটার দেন হচ্ছে ট্যান ফাই। এবার ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এইটা হচ্ছে ট্যান থিটা এই পর্যন্ত, তাহলে লম্ব বলতে এটা h, তাহলে লিখবো h ডিভাইডেড বাই লিখবো x1 গ্রেটার দেন টোটালটা কী দাঁড়াচ্ছে h, লম্ব বাই ভূমি বলতে টোটালটা x2, এই x2 ব্যাপারটা যাবে, তাহলে h ডিভাইডেড বাই হবে x2। আচ্ছা এটা তো হলো, তাহলে h ভ্যানিশ হয়ে যেতে পারে। তাহলে এখান থেকে আমরা বা দিয়ে লিখবো, দেখো 1/x1 গ্রেটার দেন 1/x2। তো বাকি পোর্শনটা এখানে করি, হ্যাঁ। তাহলে দেখো এটাকে যদি আমরা ক্রস করে দিই তাহলে আমাদের x2
কী হচ্ছে গ্রেটার দেন, মানে এই পার্টটা এখানে চলে আসলো, এটা এখানে x2 গ্রেটার দেন হয়ে যাচ্ছে দেখো x1। আচ্ছা এরপরে কি হবে আমাদের, বাস প্রমাণ হয়ে গেল। অতএব এখান থেকে বলতে পারি যে ছায়ার, না কোশ্চেনে কী আছে লেখা, লাস্টের লাইনটা লিখে দিতে হবে, যেহেতু এটা হয়ে গেল। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতিকোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত, পরের অঙ্কে যাব, হ্যাঁ বিপরীত সম্পর্ক আছে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, সম্পর্ক আছে। আচ্ছা এই তো হলো বিষয়, এটা প্রমাণিত, তো প্রুফ লিখে দিতে পারো তুমি এখানে। তো বাস এটাই হচ্ছে গল্প। তাহলে এখানে এক্সপ্লেনেশন যদি করি, কি করলাম এখানে দেখো, প্রথমত ছবিটা ড্র করে নিলাম। তো দেখো এই ক্ষেত্রে ছায়া, কেন ওটা বলছি দেখো, যত ছায়া বাড়ছে, দেখো ছায়ার দৈর্ঘ্য এখানে যদি 5 মিটার হয়, কিছুক্ষণ পরে 10 মিটার ছিল, তাই কি না? তো 5 মিটার থেকে কী হলো 10 মিটার, তো ছায়ার দৈর্ঘ্য বাড়ছে, এটা 5 মিটার ধরো, সাপোজ এটা হচ্ছে 5 মিটার ধরলাম, তখন থিটার মান ধরলাম, যখন x ইকুয়ালস ধরো 5 মিটার হচ্ছে, তখন থিটার মান এটা বড়, দেখো থিটা গ্রেটার দেন 5, তো থিটা তখন করছে, থিটা ধরো সাপোজ আমি ধরে নিলাম যে এটা হচ্ছে কত, ধরলাম হচ্ছে এটা হচ্ছে ধরো সাপোজ 45 ডিগ্রি, হ্যাঁ। এবার যখন x1 এর ক্ষেত্রে হলো, যখন x2 মানে এই দেখো ছায়ার দৈর্ঘ্য যে সময় বাড়লো, তখন কি হলো, এই থিটাটা কী হলো বলো তো, ধরো এটা হলো ছায়ার দৈর্ঘ্য বেড়ে ধরো এখানে সাপোজ 10 হলো, তখন কী হলো, এই যে দেখো ফাই যেটা হচ্ছে সাই আছে, ধরো এটা ধরো সাপোজ 9 হলো, তো তখন সাইটা কী হচ্ছে, এই যে কী বলবো ফাইটা যেটা আছে, ফাইটা কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে, দেখো কী বলবো ফাইটা ছোটো হয়ে যাচ্ছে, এই দৈর্ঘ্যটা, অর্থাৎ এই দৈর্ঘ্যটা বাড়ার জন্য কী হচ্ছে, এই ডিগ্রিটা, এই দেখো এরকম ছিল, অ্যাঙ্গেলটা এরকম হয়েছিল, খারাপ হয়েছিল, তাই না? তারপরে কী হলো, ধীরে ধীরে যখন এখানে আসলো তখন এটা কিন্তু কমে গেল। তো অবশ্যই এটা কিন্তু ধরো সাপোজ 30 ডিগ্রি বা 35 ডিগ্রি হলো, দেখো লক্ষ্য করে দেখো এক্স বাড়ছে কিন্তু আমাদের কী হচ্ছে, থিটা কিন্তু কমছে, বুঝতে পারলে তো? অর্থাৎ একটা বাড়ছে আর একটা কমছে, কে বাড়ছে, ছায়া বাড়ছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু কোণটা কমে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? ছায়া বাড়ছে, কোণটা কমছে, এর জন্য এই প্রমাণটা করলাম যে x2 গ্রেটার দেন x1, মানে এটা বাড়ছে, এবার তখন আমাদের কি হচ্ছে, তখন আমাদের একটা কন্ডিশন হচ্ছে, সেটা কি হচ্ছে দেখো, থিটা যেটা আছে সেই থিটাটা গ্রেটার দেন কিন্তু সাই, এই একটা কন্ডিশন পেলাম। তো এই সোর্সে আমরা বলতে পারি যেহেতু ছায়ার দৈর্ঘ্য বাড়ছে, তাই কি হচ্ছে এক্ষেত্রে থিটা যেটা আছে সেই থিটার মানটা কিন্তু কমছে, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে তার উন্নতিকোণ কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ সম্পর্কটা কিন্তু ব্যস্ত সম্পর্ক বা বলতে পারি বিপরীত সম্পর্ক। টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। চলে আসছে নেক্সট প্রশ্নতে। এবার আমরা আসবো, এটা কত নম্বর গেল, এটা, আচ্ছা এটা না আমি 9 নম্বর লিখছি, কারণ এটা 11 নম্বর ছিল, আমি বাকি অঙ্কগুলো করছি তো তাহলে। আচ্ছা এর আগে 10 নম্বর তো করে দিলাম। আচ্ছা হ্যাঁ ঠিক, এরপর আমি 12 নম্বরটা করব, কোনো প্রিপারেশন নিইনি, ডাইরেক্ট সলভ করছি, তো একটু প্রবলেম হচ্ছেই, যাই হোক তাও সলভ হয়ে গেল। আর একটা অঙ্ক আছে লাস্ট 12 নম্বর, কোনো পরিসংখ্যার বিভাজন ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমা 14.5 প্লাস বলেছে 45/2 মাইনাস 16/8 ইন্টু 5, মধ্যমার শ্রেণী বরাবর নিচের ছকটি পূরণ করো। আচ্ছা নিচের ছকটি আমাদের পূরণ করতে হবে, তাহলে আমাদের প্রথমত ছকটাই বানিয়ে নিই, কী আসছে শ্রেণী সীমানা। আচ্ছা আমরা আগে ক্যালকুলেশনটা করি, আমাদের কি আছে দেখো মধ্যমা যেটা আছে, মধ্যমা, সেই মধ্যমাটা কি আছে, মধ্যমা দেওয়া আছে আমাদের এখানে 14.5 প্লাস 45/2 মাইনাস 16 ডিভাইডেড বাই কী আসছে আমাদের এখানে 8, এখানে হবে গুণ চিহ্ন দিয়ে লিখবো 5, বাস এটা তো লিখলাম। এবার মধ্যমার নিয়ম আমাদের কি হয়, ওটাতে কী আছে আমি তো সেটা বুঝছি না, এখানে কী আছে, বাস এই পার্টটা আছে। আচ্ছা এখানে অঙ্কটা কী আছে, কিছুই তো নেই, শুধুমাত্র ছকটা পূরণ করতে হবে। এরকম অঙ্ক দিল কেন হঠাৎ, কিছু ক্রিটিক্যাল অঙ্ক ছিল, কিছু দিল, যাই হোক। শ্রেণী সীমানা
পরিসংখ্যানটা জায়গায় তো শর্ট হয়ে যাবে, আরো ছোট করে লিখতে হবে। শ্রেণী সীমানা, শ্রেণী বানাম শ্রেণী সীমানা, সীমানা হয়ে গেল একটা পয়েন্ট। তারপর একটা আছে পরিসংখ্যা, পরিসংখ্যা, আর লাস্টে কি আছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা কি আছে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। আচ্ছা হয়ে গেল। এইটা গেল বিষয়। এবার এর মধ্যে ডাটা শিট জাস্ট পয়েন্ট করতে লাগবে। লক্ষ্য করো এখানে আমরা একটা সূত্র জানতাম মধ্যমার ক্ষেত্রে, সেই সূত্রটাকে কি বলে দেখো, আমরা জানি যে এল প্লাস কী হয়, লোয়ার যেটা আছে সেটা, সেই লোয়ারটাকে এল বলা হয়। n/2 মাইনাস কী হয় বলো তো, CF/F লিখবো হচ্ছে CF বাই লিখবো F। এই একটা সূত্র ছিল না, বাস এই সূত্রটা ইন্টু H। এখান থেকে এই সূত্রের সাথে কম্পেয়ার করলে পারে H হচ্ছে কি, Hটা আমরা ডাইরেক্ট বলতে পারি যে এখানে দেখো H এর মানটা কিন্তু 5, তাই না? দেখো H কিন্তু এখানে আছে 5, তাই তো? তাহলে পরে এখানে ন্যূনতম মান কত হচ্ছে 14.5, তাহলে ন্যূনতম সীমানা 14.5, তাহলে পরেরটা কত হবে 14 সাথে 5 যোগ করতে হবে, কারণ এখানে H এর মান কিন্তু দেওয়া আছে 5। তো আমরা স্ট্যাটিস্টিক্সে এগুলো কিন্তু করে আসছি, তাই না? তাহলে পরে H এর মান কত 5, তাহলে 14.5 হলে পরের শ্রেণীটা কী হবে 14.5-এর সাথে কী করতে হবে আমাদের এই সংখ্যাটা যোগ করে দিতে হবে, 14.5 প্লাস লিখবো 5। তাহলে এটা দেখো আলটিমেটলি কী আসছে আমাদের 14.5 থেকে কত পর্যন্ত যাচ্ছে, এটা দেখো 14, এটা 19.5 যাবে। এটা হচ্ছে একটা পার্ট হয়ে গেল। কীভাবে এলো আমরা দেখি, বুঝতে পারলাম এখানে। আচ্ছা এবার আছে পরিসংখ্যা। পরিসংখ্যাটা তুমি লক্ষ্য করে দেখো এখানে আর একদম সোজা সাপটা বিষয়, সেটা হচ্ছে দেখো এখানে যদি চিন্তা করো একটা 16 আছে আর এইদিকে আছে কত 45, মানে 2 মানে 22 পয়েন্ট সামথিং। তাহলে পরে আমাদের কোশ্চেনে পরিসংখ্যার মান কত দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে 8, এফ এর মান দেওয়া আছে 8। এত ইজি কোনো কোশ্চেনটা পড়লো, এফ এর মান 8। চলো এখানে লিখি 14.5 থেকে 19.5, আর এফ এর মান দেওয়া আছে কত, এফ এর মান দেওয়া আছে কত 8, লিখে দাও এফ এর মান 8। আর ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক এখানে 16 পরের সংখ্যা কত হবে, 16 সাথে 8 যোগ করলে হয়ে যাবে দেখো 24। বাস গল্প শেষ, দিস ইজ অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ আমরা পাচ্ছি কীরকম 14.5 থেকে 19.5, তারপরে 8, তারপরে পাচ্ছি 24। বাস এই হলো আমাদের টোটাল সলিউশন। ওকে আচ্ছা ঠিক আছে, আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল এই সেটের। এর আগেও একটা সেট দিয়েছি, সে অবশ্যই ফলো করবে। এরপরে আরও অনেকগুলো সেট আসছে, কমপ্লিট করব। আর তোমাদের ইতিমধ্যে প্রত্যেকটা সাবজেক্টের অন্যান্য আমার চ্যানেল যে রয়েছে, আমাদের চ্যানেল, আমাদের টিম টোটাল পরিশ্রম করছে, সেগুলো আপলোড করাও হয়ে গেছে, সেগুলো ফলো করো, মন দিয়ে পড়ো। জীবনে একটা বড় এক্সাম দিতে চলেছে, ফার্স্ট টাইম বোর্ড এক্সাম, তাই মন দিয়ে প্রিপারেশন করো। এই টাইমে যতটা পারবে রিভিশন করো। ওকে, প্রত্যেক বছর তোমাদের আমি বলতাম যে পরীক্ষার আগে একটাই মাত্র কথা হবে, রিভিশন রিভিশন রিভিশন। যে অঙ্কগুলো করলাম সেগুলো রিভিশন করো, প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন করো, আর একটা বেটার থেকে বেটার রেজাল্ট করো। দাদার ক্লাসরুমে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা তুমি তোমার বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দাও। ওকে, পরীক্ষার জন্য এখন থেকে জানাই বেস্ট অফ লাক।